প্রথমে আমি একটা অন্য প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু আমি মনে করি সেটা মানে ওই ধরনের প্রশ্ন আমরা করি অনেক, যেগুলো একটু মানে হট টাইপের প্রশ্ন আর কি। তাই জন্য আমি ওখান থেকে সরে গেলাম, এবং ওই প্রশ্নটা উত্তর দিয়ে গেলে একটা জিনিস দরকার, সেটা আমি আগের দিন পড়াইনি, পড়ানোর সুযোগ হয়নি, আজকে পড়াবো। তাই জন্য ওই প্রশ্নের উত্তর দিলাম না, ওই প্রশ্নটা করলাম না, তার বদলে আমি একটা ভীষণ সিম্পল কোশ্চেন করলাম, জাস্ট টু শো ইউ যে উত্তরটা জানাটা মানে শুধু আমি হ্যাঁ, এটা জানি এটা ফাইনাল আমি তোমাকে উত্তরটা কি। আগেও বলেছি যে এ, মানে উত্তরটা লেখাটা অতটা সোজা না, মানে জানা এবং প্রিসাইসলি লেখা হয়। প্রিসাইজলি, হ্যাঁ, মানে আমি বলছি যে তোরা উত্তরটা সবাই ঠিক বললি, যে দুজনকে শুনলাম অর্কিতাও ঠিকই বলতো, কিন্তু তার পিছনের কারণটা বলতে গিয়েই তোরা নানা দিকে ফাম্বেল করে যাচ্ছিস, ঠিক আছে। জেনারেল টেকনিক হচ্ছে যে যখন তোকে এরকম দুটো বা তিনটে একটা পার্টিকুলার ট্রেন্ড বলবে, ঠিক আছে, তোকে আগে ঠাহর করে নিতে হবে যে কি কি পয়েন্ট এখানে আছে, এবং সেই অনুযায়ী তোকে সাজাতে হবে। হ্যাঁ, যদি এরকম থেকে থাকে যে তোর কাছে অলরেডি দুটো মেজর পয়েন্ট আছে কোন একটা কিছু ক্ষেত্রে, এট দ্য সেম টাইম কোন একটা ভেরি ট্রিভিয়াল পয়েন্ট, লাইক এরকম যে আমরা তো জানি পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে গেলে পরে এটা বাড়বে ওটা কমবে, ঠিক আছে। তো যদি এরকম ওটা থেকে থাকে, তাহলে তোকে ঠাহর করতে হবে যে এইটা কি আমার ক্রুশিয়াল পয়েন্ট। যদি এইটা ক্রুশিয়াল পয়েন্ট হয়, তাহলে তাহলে কিন্তু তুই ওটা বলতে পারবি না যে ও আমরা জানি দিয়ে তুই বলতে পারবি না। আমরা জানিটাকে তুই একটা সাইড পয়েন্ট হিসেবে ইউজ করতে পারিস আফটার মেজরিটি বলে দেওয়ার পর, যদি দরকার হয়। আর যেখানে ওই আমরা জানিটাই মূল পয়েন্ট, তাহলে তোকে ওই আমরা জানির পিছনের কারণটা বলতে হবে, ঠিক আছে। এই নুয়ান্স গুলো ধরতে হবে। এই প্রশ্নটা যদি উত্তর দিতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে যে আয়রন+2 আর ম্যাঙ্গানিজ+2 এই দুটোর ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নাও, যেটা শেষ মানে একদম লাস্টে গিয়ে সুমন্ত করলি, ঠিক আছে। এই ডিএফ ব্লকের প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কোশ্চেন, আমি বলছি না সব, কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেনের শুরুটাই হবে ইলেকট্রনিক কনফিগারেশন, সাম সর্ট অফ ইলেকট্রনিক কনফিগারেশন লেখার মধ্যে দিয়ে, ঠিক আছে। আর্গন 18, 3D4s, +2 লিখেছি, তাহলে 4s2, 3D6, ঠিক আছে। আর ম্যাঙ্গানিজ হচ্ছে 3D5, 4s0, ঠিক আছে, তাই তো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। এবারে এইবারে তোকে বলতে হবে যে এখানে জানেন তো দাদা দুটো ফ্যাক্টর আছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে আমার আয়রন থেকে যখন আমি ম্যাঙ্গানিজে যাচ্ছি, তখন একটা মানে আয়রন+2 থেকে ম্যাঙ্গানিজ+2 তে যখন যাচ্ছি, তখন আমার প্রোটন একটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রনও বাড়ছে, কিন্তু সেই ইলেকট্রনটা একই অরবিটালে ঢুকছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ইনক্রিজড হচ্ছে। ফার্স্ট একটা পয়েন্ট। সেকেন্ড ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে যে যে ইলেকট্রনটা ওখানে ঢুকছে, সেই ইলেকট্রনটা অনেক মানে এমন একটা অরবিটালে ঢুকছে যে অরবিটালটার পুয়ার স্ক্রিনিং এফেক্ট আছে, ঠিক আছে। হুম। এবং এই পুয়ার স্ক্রিনিং এফেক্ট থাকার কারণে মানে সেই অরবিটালটা পুয়ার স্ক্রিনিং এফেক্ট আছে 3D। এবং আমরা জানি যে তার আগে 3Dর আগে যে অরবিটাল গুলো আছে, সেই অরবিটাল গুলোর ভালো স্ক্রিনিং এফেক্ট আছে। ফলে ইভেনচুয়ালি 3D তে যে ইলেকট্রনটা ঢুকবে, সেই ইলেকট্রনটা কি হবে, একটু লেস ইয়ে ফলো করবে, তাই না? কি বলে এটাকে, ফার্স্ট লেস কারণটাই। কুল। হ্যালো, হ্যালো। হ্যাঁ। ফার্স্ট কারণটা বললে উত্তরটা কমপ্লিট হয় না। না, প্রিসাইজ মানে উম, পুরো সবকটা নুয়ান্স দেখানো যায় না, ঠিক আছে। আচ্ছা। আমি তারপরে একটা জিনিস বলছি যে কি করে একটা মানে দারুণ উত্তর আর একটা সাদামাটা উত্তরের মধ্যে ডিফারেন্স হয়, ওই সাটেল চেঞ্জটা, সেটা আমি যাচ্ছি। তাহলে দুটো পয়েন্ট কি কি, যে দুটো তোরা গ্রসলি বলেছিস, একটা পয়েন্ট হচ্ছে যে যেটা ইন জেনারেল পয়েন্ট, যখন আমি পিরিয়ডিক টেবিলে বাদিক থেকে ডান দিকে যাই, তখন আমাদের নতুন যে ইলেকট্রনটা ঢোকে সেটা একই কোয়ান্টাম নাম্বারের, এক্ষেত্রে তো একই অরবিটালে ঢুকছে, কিন্তু নিউক্লিয়াসে একটা প্রোটন বেড়ে গেছে, তার মানে ওই অরবিটালে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহেতু ডি অরবিটাল ইলেকট্রন গুলো ঢুকছে এবং ডি এর আগে, ঠিক আছে, ঢুকছে বা Fe+2 বা ম্যাঙ্গানিজ+2 তে D6 and D5 কনফিগারেশন আছে, এবং তার আগে যে এস বা ইত্যাদি রয়েছে তাদের স্ক্রিনিং এফেক্ট বেটার হবে, ফলে ডি অরবিটালটা মোস্ট মানে কি বলবো মানে যার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি, তার ইলেকট্রনটার মধ্যে ইলেকট্রনটা বেশি পরিমাণ
স্ক্রিনিং এফেক্ট ফেস করবে, ফলে তার সাইজ কি হবে? কমে যাবে, আরো কমে যাবে। আরো কমে যাবে। ঠিক আছে, হুম। ঠিক বললি না? ঠিক বললি না, ঠিক আছে। কি বললে, প্রশ্নটা বলো তাহলে একবার। আমি বলছি যে একটা হচ্ছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, আরেকটা এফেক্ট হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনিং এফেক্ট আমাকে দিচ্ছে, খেয়াল করে দেখ, যে আয়রন প্লাস 2, হুম, আয়রন প্লাস 2 কি করছে দেখ, খেয়াল করে দেখ, আয়রন প্লাস 2 3d6, আর এখানে 3d5। তার মানে এমনি তো ডি এর আগের অরবিটাল গুলোকে স্ক্রিন করে বসে আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ স্ক্রিন করে বসে আছে এবং তার মধ্যে ইলেকট্রন ঢুকছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ। শুধু স্ক্রিনিং এফেক্টকে যদি আমি চিন্তা করি, তাহলে আয়রন প্লাস 2 মাস্ট বি লেস দেন Mn+2, হুম। তাই না? উম, কেন কেন এটা এরকম কেন? একটা 3d6 আর একটা 3d, মানে কার নিউক্লিয়ার চার্জ কার বেশি? আয়রনের। 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 হ্যাঁ, ও সরি, আমি স্ক্রিনিং এফেক্টে উল্টো পয়েন্টটা লিখেছি, সরি। এটা হবে, তাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ। আমি এটাই ভাবছি। ফর আমি স্ক্রিনিং তো এফেক্ট সেটাই এটা হবে, বলছি। কিন্তু ফর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে কি স্ক্রিনিং হবে? এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট আয়রনের বেশি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জে আয়রনেরই বেশি হবে তো। বেশি হবে। আয়রনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, মানে স্ক্রিনিং এফেক্টের জন্য এইটা কিন্তু আমি স্ক্রিনিং এফেক্ট লিখিনি, এটা লিখেছি স্ক্রিনিং এফেক্টের জন্য কার রেডিয়াসটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয়রনের, কারণ আয়রনের ডি যেটা অলরেডি ডিফিউজ, তার মধ্যে 6টা ইলেকট্রন আছে, তার মানে ওর ইন্টার ইলেকট্রন রিপালশনটা বেশি, বেশি, ফলে হ্যাঁ। ও ছড়িয়ে যাবে। আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে যদি আমি ধরি, তাহলে শুধু যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে থাকে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমাকে এই রেডিয়াসের ট্রেনটা দেওয়া উচিত। হ্যাঁ, কেন? হ্যাঁ, আয়রনের নিউক্লিয়াসে বেশি ইলেকট্রন আছে, এই সরি বেশি প্রোটন আছে দেন ম্যাঙ্গানিজ। কি? দাঁড়াও একটু, একটুখানি দাঁড়াও। এখানে আমি আর লিখে দিই, না তুই পরে গুলিয়ে যাবি। বেশি হবে। আরে বাবা, আয়রন তো 26, ম্যাঙ্গানিজ তো 27, এই সরি 27 বলছি, 25। হ্যাঁ, ম্যাঙ্গানিজের বেশি হবে রেডিয়াস, আর স্ক্রিনিং এফেক্ট বলছে ফেটাসের বেশি হবে, তাই তো? হ্যাঁ, ফেরা স্ক্রিনিং এফেক্টের গল্পটা কি, যে ভাই ডি, যার, যে অলরেডি ডিফিউজ থাকে, তার হুম। মধ্যে 6টা ইলেকট্রন আছে, ফলে সেই ডিফিউশন মানে 6টা ইলেকট্রনের, একটা অরবিটালে 6টা ইলেকট্রন আছে, 5টা আচ্ছা ইলেকট্রন আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্টার হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক বুঝতে পেরেছি। রিপালশনটাও বেশি হবে। অ্যাট দ্য সেম টাইম ডিফিউশনের ফলে শুধু যদি স্ক্রিনিং এফেক্ট আমাকে চিন্তা করতে হয়, তাহলে অবভিয়াসলি আয়রনের ক্ষেত্রে স্ক্রিনিং এফেক্টটা মোর প্রমিনেন্ট, ঠিক আছে? মোর প্রমিনেন্ট মানে ওর ডি ইলেকট্রন গুলো বেশি স্ক্রিন হবে, তার মানে ডি ইলেকট্রন গুলো আরো ছড়িয়ে যাবে, তাহলে আয়রনের রেডিয়াস শুড বি বেশি দেন মানে ম্যাঙ্গানিজ+2। স্ক্রিনিং এ মানে আয়রনের ক্ষেত্রে স্ক্রিনিং এর মোড প্রমিনেন্ট, কারণ ওখানে 6টা আছে আর এখানে 5টা আছে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে ধরলে পরে, যে আয়রনের তাহলে ক্ষেত্রে তাহলে এবার বলতে আ- হবে যে এখানে কোনটা ডমিনেট করছে এই দুটোর মধ্যে, যেহেতু দুটো উল্টো আছে, তাই? হ্যাঁ, দুটো উল্টো আছে, ঠিক আছে, দুটো উল্টো আছে। এইবার তুই এটাকে দিয়ে ইয়ে করে দিতে পারিস যে আমরা জানি যে ইন প্রিন্সিপাল আমরা জানি যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা, যেহেতু একই অরবিটালে ইলেকট্রন ঢুকছে, তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা মোর প্রমিনেন্সি পায় এবং সাইজ কমে। কিন্তু এখানে একটা উল্টো ফ্যাক্টর রয়েছে, স্ক্রিনিং এফেক্ট। তার জন্য স্ক্রিনিং এফেক্ট অফ মানে ডি অরবিটাল, সরি, ডি এর আগের যে এস অরবিটাল, বা আরেকটু ভালো করে বলতে পারলে পুয়ার ডিফিউজিং মোর ডিফিউজিং প্রপার্টি অফ ডি অরবিটাল, এটা মানে বলা বেটার, ঠিক আছে? মোড ডিলোকালাইজ হয়ে থাকে ইলেকট্রন, তাই তো? ডিলোকালাইজ বলে না, ডিফিউজ বলে, ঠিক আছে? ডিফিউজ, আচ্ছা আচ্ছা। ডিফিউজ হয়ে থাকে, ঠিক আছে। সো ডিফিউজিং ফ্যাক্টর অফ ডি ইলেকট্রন, ডিফিউজটা তো আগের এসআরপি এর শিল্ডিং এফেক্টের জন্যই হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সেই এসআরপি এর শিল্ডিং এফেক্টের জন্য হচ্ছে না, মানে নট নেসেসারিলি অ্যাকচুয়ালি, বিকজ এখানে একটা জিনিস ক্লিয়ার ডিস্টিংশন, এটা নিয়ে আমি দেখেছি বহু
মানে বড় স্টুডেন্টদেরও ঝামেলা থাকে। তার কারণ হচ্ছে যে এই যে দুটো জিনিস এখানে আছে, ঠিক আছে? একটাকে বলা হয় হচ্ছে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট, আরেকটাকে বলা হয় হচ্ছে পেনিট্রেশন পাওয়ার, ঠিক আছে? এই হুম দুটো কিন্তু ওতপ্রোত জড়িয়ে থাকে বলেই আমরা মিস করি। একটা হচ্ছে যেটা পেনিট্রেটিং পাওয়ার, দ্যাট ইজ টু সামথিং টু ডু উইথ দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। যার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যত ভেতরের দিকে ডেন্সিটিটা বেশি হবে, সে মানে তত বেশি পেনিট্রেটিং, ঠিক আছে? মানে লেস ডিফিউজিং, ঠিক আছে? আবার হুম যে হুম লেস ডিফিউজিং, তার মানে সে নিউক্লিয়াসের কাছে বেশি ইলেকট্রন ডেন্সিটিকে পার্ক করে রেখেছে, তার মানে তার স্ক্রিনিং এফেক্টটা বেশি দেখা যাবে পরেরটার ক্ষেত্রে। আবার এটাও হ্যাঁ সত্যি, হ্যাঁ তার মানে খেয়াল করে দেখ যে এসপিডি এর এস এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা নিউক্লিয়াসের কাছে বেশি, তার মানে হুম এস বেশি নিউক্লিয়ার ডেন্সিটিকে বেশি পরিমাণ নিউক্লিয়াসের দিকে রেখেছে, তার মানে এস এর পরে যে আসবে পি বা ডি, তাদের ওপর শিল্ডিং এফেক্টটা বেশি দেখা যাবে। শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট বলে একই জিনিস, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ বেশি দেখা হ্যাঁ, যাবে। ফলে হুম ডিটা আরো বেশি ডিফিউজ হয়ে যাবে। তাহলে এখানে দুটো জিনিস কিন্তু একটু নুয়ান্স, ঠিক আছে? হুম, একটা থেকে আরেকটা এক অর্থে আসছে আবার আসছেও না, দুটো ইন্ডিপেন্ডেন্টও, ঠিক আছে? বাট মোর ফান্ডামেন্টাল হচ্ছে যে ডিফিউজিং পাওয়ার, তুই যদি বলিস ডিফিউজিং পাওয়ার বা পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ারের বাংলায় কি উল্টোটাই হচ্ছে কি কি বলবো, মানে কিছু আছে টার্ম? এটা একটু তো বাংলা বই দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? এই পয়েন্ট গুলো থাকবে না, বাংলা বাংলা বইয়ে খুব সাদা মাটা উত্তর লেখা আছে। না, তুই বাংলা বই খুঁজলে পরে তাতে পেনিট্রেটিং পাওয়ার বা ডিফিউজিং পাওয়ারটা পাবি, এবং সেটা সেটা আহ, বাংলা কাউন্টারটা তুই পেয়ে যাবে, আমি এই বিষয়ে শিওর। মানে কোথাও না কোথাও ওই তোর তো শব্দটা জানা দিয়ে দরকার, ঠিক আছে, যে এটাকে কি বলে ট্র্যাডিশনালি, ঠিক আছে? হুম শিওর হ্যাঁ। হুম তো দুটো জিনিস আমরা শিখলাম। প্রথম কথা হচ্ছে যে স্ক্রিনিং এফেক্ট যদি আমি দেখি, স্ক্রিনিং এফেক্টে ওই আগের এস ইত্যাদি স্ক্রিনের জন্য ডি ডিফিউজ হয়ে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম ডি এর ডিফিউজিং এবিলিটিও বেশি। ফলে সেই ডি অরবিটালে যার ইলেকট্রন বেশি থাকবে, সে আরো বেশি ডিফিউজ হয়ে থাকবে। অ্যাট দ্য সেম টাইম একই অরবিটালে বেশি ইলেকট্রন থাকলে পরে ইলেকট্রনিক ইন্টার ইলেকট্রনিক রিপালশনটাও বেশি হবে। ফলে এই ফ্যাক্টরটা যদি আমি ধরি, তাহলে কিন্তু আয়রনের রেডিয়াস স্লাইটলি হলেও বেশি হওয়া উচিত Mn+2 থেকে। কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আরেকটা ফ্যাক্টর কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আয়রনের নিউক্লিয়াসে 26টা প্রোটন আছে, আর ম্যাঙ্গানিজের নিউক্লিয়াসে 25টা প্রোটন আছে। তাহলে একই 3D অরবিটালে যদি আমি দেখি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আয়রনের ক্ষেত্রে বেশি হবে দেন ম্যাঙ্গানিজ+2। বাট আমরা দেখি যে অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিল বাঁ দিক থেকে ডান দিক গেলে পরে, যেহেতু একটা করে প্রোটন বাড়ে এবং একই কোয়ান্টাম নাম্বারে, যেটা সুমন্ত বলার চেষ্টা করছিল যে একই কোয়ান্টাম নাম্বারে ইলেকট্রনটা ইনক্রিজ হয়, দ্যাট ইজ ওয়াই আমরা দেখি যে ওখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি ডমিনেট করে এবং সাইজটা কমে যায়। কিন্তু এখানে একটা উল্টো ফ্যাক্টরও আছে। ফলে এক্ষেত্রেও আয়রনের রেডিয়াস হ্যাঁ মানে রেডিয়াস মানে আয়রন তুই প্লাস টু বললি সেটা ঠিক আছে, উইল বি মানে লেস দেন। আমি জাস্ট বলছি যে উত্তরটা লেখার ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট লিখলাম, ঠিক আছে? হুম তারপর লাস্টে এটা লিখে দিলাম যে এখানে এফেক্টিভ নিউক্লিয়াসটাতে ডমিনেট করে, মানে তার কারণটা আর কি, তার কারণটাও বলতে হবে। তার কারণটা, হ্যাঁ মানে ওটা অবশ্যই তোকে একটু জাজমেন্ট নিতে হবে যে তুই কত হ্যাঁ মানে নম্বরের প্রশ্নের উত্তর তুমি, হ্যাঁ দিচ্ছিস, মানে ঠিক তুমি আছে? তো অনেকটা মানে বিস্তারিত বললে আমি এবার। আমি আই থিঙ্ক আমি দুই আম- নম্বরে বেশি দেবে না, মানে দুই বা তিন দেবে, তাহলে তিন ধরো ম্যাক্সিমামটা হচ্ছে তিন, থাকলে কি এই সবটা এবার লিখতে ওইটাই হবে। ওইটাই ক্রাফট, বুঝেছিস তো? যারা পরীক্ষায় ভালো লিখতে পারে তাদের ক্রাফট ওটাই, যে আমি 3 নম্বরের প্রশ্নতেও কি করে 3 নম্বরের প্রশ্ন মানে অ্যাক্রস দ্য পরীক্ষাতে যে কোনো পরীক্ষায় দেখে না, তুই 6 মিনিট মতো পাবি লেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোদের পরীক্ষাতে তোদের কতক্ষণ দেবে 35 নম্বরের ডেসক্রিপটিভের জন্য? দু ঘন্টা। 1 ঘন্টা না? না না না, হ্যাঁ, ডেসক্রিপটিভে বেশি দেবে। দু ঘন্টা দেবে। 2 2 ঘন্টায়। ঘন্টা 2 ঘন্টা না 2 ঘন্টা 15 মিনিট? না না, আগেরটা 1 ঘন্টা 15 মিনিট, তো এই জন্য ও এইটাই আচ্ছা আচ্ছা, তাহলে এটা 2 ঘন্টা। তো 2 ঘন্টা দেবে, তো তুই যদি ভাবিস 2 ঘন্টায় থেকে 35 নম্বর উত্তর করতে হবে, মানে হচ্ছে মানে 2 মিনিটের একটু বেশি টাইম পাবো। 2 মিনিট কি 3 মিনিটের, না, 3 মিনিটেরও 3 মিনিটের বেশি টাইম, কাছাকাছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে 3 মিনিটের বেশি টাইম, তাহলে তোরা অনেক বেশি টাইম পাবি, ঠিক আছে, এই পরীক্ষাটায়। তো যাই হোক, তো সেক্ষেত্রে যদি তুই দেখিস যে তাহলে তোকে যদি 3 নম্বরে একটা প্রশ্ন উত্তর দেয়, ইন প্রিন্সিপাল তোর কাছে 9 মিনিট থাকছে, ঠিক আছে? হুম। মোর দেন 9 মিনিটই থাকছে, আমি 9 মিনিটই যদি ধরি, তাহলে 9 মিনিটে আমার ধারণা 5-6 লাইন লিখে ফেলা যায়, ঠিক আছে? হুম তো ওইখানে তোকে ইয়েটা নিতে হবে যে আমি সবটা জানি। লিখে ফেলা আমি যায়, এখানে এবার কোশ্চেনটা হচ্ছে যে এইটা করতে গিয়ে তো অনেক কোশ্চেন দেখা যাবে যে দরকার নেই, আমি তাও লিখে ফেলছি।
আমি তো ওটাই বলছি যে এই জন্যই তো এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে করে লোকে ওই ওই ক্রাফটিংটা আনে, যে আমি কোন জায়গায় কতটা লিখবো। মানে ওরা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ও 2 নম্বরে এটা প্রশ্ন, তাহলে এটা আমাকে লিখতে হবে, ওই প্র্যাকটিস করে 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 হয়ে যায়, ঠিক আছে। এবার আমার মতো লোক যেহেতু প্র্যাকটিস করে না, সে সামহাও ইনটিউটিভলি ওটাকে মাথায় ইয়ে করে নেয় যে আচ্ছা তাহলে আমাকে এখানে এতটা লিখতে হবে। এটা করতে গিয়ে কম বেশি হয়, কম বেশি হয় বলেই যে আমি মানে সবসময় দেখা যায় যে আমার যেখানে 90 পাওয়ার কথা আমি হয়তো ওখানে 82 পাবো, ঠিক আছে। ওই যে 8-10 নম্বর কমে যাবে, দ্যাট ইজ ওইটা। বাট বাট আমি ওই ট্রেডটা করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাইছি এটাই যে বুঝতে কমপ্লিট পেরেছি। জিনিসটা জানতে হবে যে আমি 5 নম্বরের প্রশ্নটার উত্তর কি দিতে পারি। যদি দিতে পারি তাহলে 2 নম্বর তিন বা তিন নাম্বারে নম্বরের প্রশ্ন দিতে ওটাকে পারো। রিডিউস করাটা জাস্ট একটা রাইটিং স্কিলের প্রশ্ন, ঠিক আছে। হুম, হ্যাঁ, ওটা ওটা হয়ে যাবে, ঠিক আছে। মানে বুঝতে তখন আমি পেরেছি। খুব, যদি আমাকে একটা 2 নম্বরের উত্তর দিয়ে দেয় তাহলে আমি এখানে বলবো যে দেয়ার আর টু ডিফারেন্ট ফ্যাক্টর। একটা হচ্ছে স্পিনিং এফেক্ট, স্পিনিং এফেক্টের জন্য ডি অরবিটালটা মোর ডিফিউজ হয়ে থাকবে। মানে তখন এবং আমি কারণ গুলো অত বিস্তারিত বলতে যাব না, শুধু বলে বলবো না, দেবো যে ঠিক আছে, মানে হ্যাঁ মানে যে প্রত্যেকটা যেটা কারণের জন্য। হাইলাইটেড পয়েন্ট সেগুলো লিখে বলে দেবো এখানে এটা ডমিনেট করে, তাই তাই এটা হয়। একদম। এবার এইটাই ব্যাপার, দেখ খেয়াল করে দেখ ভালো উত্তর কি করে হয়। যে তোকে প্রশ্নটা কি করা হয়েছিল যে আয়রন+2 আর ম্যাঙ্গানিজ+2 এর মধ্যে কার সাইজ বেশি হবে, ঠিক আছে। হুম, হুম, তুই সাইজ বেশি বললেই উত্তর হয়েছে, কিন্তু তুই একটা পয়েন্ট ছেড়ে যাবি এখানে। যদি মানে আমি একদম ফুল অ্যান্সারটা যদি বলি, আমি স্কিলিং এফেক্ট দেখালাম, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দেখালাম, তারপরে এটাও বললাম যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি প্রমিনেন্সি পাবে, দিয়ে বললাম তাহলে আয়রন+2 সাইজই ছোট হবে দেন সরি ম্যাঙ্গানিজ+2। বাট এই আয়রন থেকে ম্যাঙ্গানিজের সাইজের যে ডিফারেন্সটা, সেটা পিরিয়ডিক টেবিলে অন্য এস ব্লক বা পি ব্লকের থেকে কম আহ, হবে। কম হবে, সেই ডিফারেন্সটা কম হবে। বিকজ এখানে একটা উল্টো ফ্যাক্টর আছে। এই একটা লাইন তোর অ্যান্সারটাকে আলাদা মাত্রায় নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই একটা লাইন। কেন এরকম কেন? বিকজ যে যে টিচার পড়বে সে বুঝতে পারবে যে হ্যাঁ এ জানে ব্যাপারটা, ঠিক আছে। এ মেয়ের উত্তর দিচ্ছে না। এবং তোর খাতায় তুই মেরে খেটে হয়তো কটা 20টা প্রশ্নের উত্তর লিখবি, 20টা প্রশ্নের 40-45% কোশ্চেনও যদি তুই এতটা ভালো করতে পারিস না। হ্যাঁ, এবং ওই জন্য বলা হতো আমাদের মাধ্যমিক লেভেলে, বলতো স্যাররা, উচ্চ মাধ্যমিকে আলাদা করে কেউ বলতে বলেনি, যে ভালো পারা প্রশ্নগুলো সামনে লিখবে, ঠিক আছে। তাহলে যেটা হয় যে যখন সেই টিচার পড়তে শুরু করছে তখন তার একটা বেটার ইমপ্রেশন তৈরি হয় যে ও আচ্ছা, এটা এ তো ভালো জানে। তাহলে পরে একটা প্রশ্নে তুই তাড়াহুড়োর জন্য যদি 2টো পয়েন্ট মিসও করে যাস, ও তোকে একটা মাসির চোখে দেখবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে দেখতেই হবে ওকে, কারণ এইখানে কেউ খাতা অত মেটিকুলাসলি দেখেন একটা উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য। এখন হ্যাঁ কত পায় আমি এবার জানি না। হ্যাঁ 5-6 টাকা পাই, আমি শুনেছি। হ্যাঁ, মানে লেস দেন 5 টাকা বা 5 টাকা অ্যারাউন্ডই পাবে আর কি। হুম, ঠিক আছে, এবার 5 টাকা অ্যারাউন্ডে একটা 8 পাতার খাতা তাকে চেক করতে হচ্ছে। আম, সেটা কতটা প্রিসাইজলি দেখবে তাই না, ওরা ওই জন্য পয়েন্ট গুলো খোঁজে, ঠিক আছে। হ্যাঁ, যে ও আচ্ছা কি পয়েন্ট, ওই জন্য দেখবি বলে অনেকে যে মাধ্যমিক উচ্চ হ্যাঁ মাধ্যমিকে পয়েন্ট করে লিখবে, পয়েন্ট করে লিখবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই জন্য তো বলে, হ্যাঁ আমি সেটা জানি কেন বলে এইসব গুলো। হুম হুম। তো আমি এই উদাহরণটা এখানে দিলাম এলো বলে যে এই হুম, একটা ভালো। জিনিস একটা নুয়ান্স তোকে আলাদা করে দেবে বাকিদের থেকে। হুম হুম। হুম, এটা আমাদের বিসিকে স্যারও খুব বলতো যে তুমি বাকি সবটা লিখছো লিখছো, কিন্তু তুমি যদি ধর, আমাদের মনে আছে যে তোর ইয়ের ক্ষেত্রে বন্ডিং পড়াচ্ছি যখন, মলিকুলার অরবিটাল থিওরি পড়াচ্ছি যখন, তো স্যার বলতো যে মলিকুলার অরবিটাল কিভাবে তৈরি হয় এসব হয় মলিকুলার অরবিটাল থিওরির যে স্ট্যান্ডার্ড ডায়াগ্রামটা, মানে যেটা আমরা যে এইভাবে আঁকি, হুম, হুম, হুম। এরম এরম করে, মানে এত সহজ তো হবে না, আরো কমপ্লেক্স যেগুলো থাকে আর কি, আরো অনেক অরবিটাল থাকে, যে এটা তো তুমি আঁকবেই, কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট বন্ডিং অ্যান্টি বন্ডিং এর কয়েকটার ওয়েভ পিকচারটা দেখিয়ে দাও, তার নোডের পিকচারটা, ঠিক আছে। এইটা মানে সবগুলো অরবিটালও দেখাতে হবে না, তুমি যদি দুটো বলে দাও যে বন্ডিংটার ক্ষেত্রে এনার্জিটা কম হচ্ছে বিকজ এখানে নোডের সংখ্যা কম, এবং একটা উদাহরণ দিয়ে দিলে অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে, এইটাও যদি তোমার খাতায় থাকে দ্যাট উইল ক্যারি আ হিউজ মানে পজিটিভ পয়েন্ট আর কি, ঠিক আছে। হুম। এবার আমি জানি না, মানে এইসব কথা বলতেও এখন ভয় লাগে, তার কারণ হচ্ছে যে সত্যি এটা বেনিফিটেড বেনিফিট দেবে কিনা এখন আমি ঠিক জানি না, ঠিক আছে। আমি আমার যে স্কুল অফ থট, আমার যে জ্ঞান, আমি সেইটুকু বললাম, সেটা আদৌ তোদের হেল্প করবে কিনা আই ডোন্ট নো, ঠিক আছে। সেটা আমাদের ওভারঅল পড়ার ক্ষেত্রেই সত্যি, কিন্তু হ্যাঁ আমি রিসেন্টলি জাস্ট মানে মূল পড়ায় ঢোকার আগে একটা কথা বলি যে একটা ওই প্রতীক দার সাথে একটা ইন্টারভিউতে দেখলাম অনির্বাণ একটা ইন্টারভিউ দিয়েছে। আমি আমি আহ, কালকে আমি কালকে ঘুমানোর আগে ওটাই দেখছিলাম। ঠিক আছে,
তো সেটা সেই ইন্টারভিউটা অনির্বাণ সম্পর্কে অনেক কিছু বলে, সেটা ছেড়ে দিলাম, আমি বাদ দিলাম। তো অনির্বাণ একটা জায়গায় একটা কথা বলছে, যেটা আমি আগেও ওর মুখ থেকে শুনেছি, ঠিক আছে, যে আমাদেরকে যেসব শিক্ষকরা শিখিয়েছিল, আহ, যে থিয়েটার মানে হ্যাঁ হচ্ছে হুম বা হুম শিল্প মানে হচ্ছে ক্রমাগত নিজেকে ভাঙা, হুম নিজেকে ভাঙা, নিজেকে ভাঙা। হ্যাঁ, হুম হুম আমার তো তাদেরকে এখন জোকার মনে হয় দেখে, ঠিক আছে। হুম হুম এইটা উল্টো দিক দিয়ে শুনলে পরে মনে হয় যে বাবা, অনির্বাণ এত বড় হয়ে গেছে তার শিক্ষকদেরকে জোকার বলছে। আমি শিওর বহু আহ, মানে অনির্বাণ বললো যে অনেকে মারা গেছেন, অনেকে বেঁচে আছেন, কিন্তু আমার তো তাদেরকে জোকার মনে হয়। তো হুম এটা হুম শুনে মনে হতে পারে লোকের যে ও বাবা, অনির্বাণ নিজেকে এত বড় ভাবছে যে সে তার শিক্ষককে জোকার বলছে। কিন্তু এই ফিলিংটা আমি বুঝি, মানে এই বিষয়ে আমি অনির্বাণের সাথে হাজারটা প্রশ্নে দ্বিমত পোষণ করি এবং সামনাসামনি দূরে থেকে হোয়াট এভার, কিন্তু আহ অনির্বাণের এই রিয়েলাইজেশনটা আমি বুঝি, কারণ এই রিয়েলাইজেশন আমার মধ্যে এসেছিল। ফলে এই রিয়েলাইজেশন তোদের মধ্যে কালকে আসতে পারে, ঠিক আছে, কারণ যে ঘরানার কথা আমরা বলি বা আমাদেরকেও বলা হয়েছে, সেটা আজকে তোকে সার্ভাইভালের থেকে অসার্ভাইভালই দেবে বেশি, ঠিক আছে। হ্যাঁ, মানে ফর এক্সাম্পল আমরা কোথাও এক্সপ্লিসিটলি বলি না, মানে আমরা মানে এখানে ধর আমি কখনো এক্সপ্লিসিটলি বলি না, কিন্তু সবসময় তো একটা ডিমান্ড থাকে যে ভাই তুমি সৎ থেকে আরো সৎ, যদিও আমরা জানি না সৎ বলতে ঠিক কি বোঝায়, কিন্তু অ্যাটলিস্ট নিজের সাথে সৎ থেকে আরো সৎ থেকে আরো সৎ থেকে আরো সৎ। কিন্তু আজকে যে দুনিয়ায় আমরা বসবাস করি সেখানে সততা বেশি ডিজার্ভ, মানে তোকে রিওয়ার্ড দেবে নাকি অসততা দেবে? অসততা দেবে। এবার আমি আজকে এখানে পড়াচ্ছি 2 বছর ধরে, আমার ক্লাসের একটা স্টুডেন্ট, সে আমার কথা খুব সিরিয়াসলি নিয়ে নিল এবং সে জীবনে সৎ থেকে আরো সৎ হওয়ার চেষ্টা করলো। 5 বছর পর সে যখন 5বার ধাক্কা খেয়ে ফেলবে, তখন তার আমাকে জোকার মনে হওয়া খুব স্বাভাবিক, আমারও আমার টিচারদেরকে জোকার মনে হয়, ঠিক আছে। কিন্তু পয়েন্টটা এইটাই যে তারপরে তুমি দাঁড়িয়ে কি করছো, ঠিক আছে। আহ, অনির্বাণ ওখানে জোকার বলে নিশ্চিতভাবে সে তার টিচারদেরকে অ্যাকনলেজই করার চেষ্টা করেছে, টিচারদেরকে খারাপ মনে করার চেষ্টা করেনি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ইন প্রিন্সিপাল যদি দেখি, হ্যাঁ সত্যি, এই যে আমাদেরকে ছোট থেকে, মানে আমরা যেসব টিচারের কাছে পড়েছি তারা আমাদেরকে কখনো এই ফিলিং দেয়নি, মানে উল্টে ফিলিংটা দিয়ে গেছে যে পড়াশোনার সাথে টাকার কোনো সম্পর্ক নেই, পড়াশোনার সাথে টাকার কোনো সম্পর্ক নেই। এটা তো নেগেটিভলি আমাদের জীবনে ইমপ্যাক্ট করে, মানে আমার জীবনে তো করে ভাই, ঠিক আছে। যে আহ, যে কোনো কাজ, ফরগেট অ্যাবাউট পড়াশোনা, আমি যদি তোকে কোনো একটা কাজ করে দিই, তার আমি দেখি কত সুন্দর লোকে পারিশ্রমিকটাকে ইকুয়েট করে ফেলতে পারে। রিসেন্টলি একজনের সাথে কথা হচ্ছিল, আমি বললাম যে ভাই আমি কি করে জানবো যে আমার এই কাজটার বাজার মূল্য এত হতে পারে? এটা আমি কি করে জানতে পারি? একটা উপায় হচ্ছে যে আমি খুব অ্যাম্বিশাসলি ভাবলাম যে 1 লাখ টাকা হবে আমার এই বাজার মূল্য। আমি কি করে জানতে পারি, ঠিক আছে। তো এই যে ফিলিং আসা, এটা তো স্যারদের হাত ধরেই এসছে। এবার এটা যখনই আমাকে হার্ম করবে, 1বার করলো 2বার করলো চলো ঠিক আছে, যখন 10বার করে ফেলবে, তখন কিন্তু তুই ওদেরকে কাজ করে ফেলবি, ভাই তুমি ভুলভাল শিখিস। কিন্তু ওয়াইজনেস হচ্ছে এটা যে তার থেকেও পেরিয়ে গিয়ে ভাবতে পারা যে না আসলে উম ওরকম লাগে, ঠিক আছে, কিন্তু এটাও সত্যি কথা, একমাত্র মৃত মাছই স্রোতের দিকে সাঁতার কাটে, ঠিক আছে। জীবিত মাছরা কাটে না, ঠিক আছে। ফলে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা এবং সত্য তোকে ছেড়ে কথা বলবে না, স্রোত ক্রমাগত তোর মুখে চোখে তোর ডানা, ফিন মাছের যে ফিন হয় সেই ফিন ছিঁড়ে যাবে, ঠিক আছে, তুই ঘষা খাবি, অনেকটা এগিয়ে যাওয়ার পর আবার যে একটু ক্লান্ত হবি, তোকে স্রোত ঠেলে উল্টো দিকে, সব কিছু হবে। কিন্তু হওয়ার পরও ওই সে একটা কবিতা ছিল না, জিন্দগি না মিলেগি দোবারাতেই বোধহয় ইউজ করেছিল, যে উম, আগার দিল মে বেতাবিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো তুম, ঠিক আছে। হুম তো ওই ওই মুভমেন্টটা কিছু হবে না জেনেও, এই এই বিশ্বাসটা আমি তোদেরকে দিতে চাই, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ফলে এই বিশ্বাসটাও দিতে চাই যে প্রথম দিন থেকে ঠিক নেই, ইউ আর মেইন টু বি আ ফেইলিয়ার, তোকে তৈরি করা হয়েছে ফেল করার জন্য। তুই যতক্ষণ অব্দি ফেলিয়ারটাকে রেজিস্ট করতে পারবি, ততক্ষণ অব্দি তুই তোর এক্সিস্টেন্সকে ক্লেম করবি। যেই মুহূর্তে তুই এক্সিস্টেন্সটাকে ক্লেম করা ছেড়ে দিবি, তুই তোর ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিস। এবং মোস্ট অফ দ্য পিপল আমাদের সামনে, তারা নিজেদের এক্সিস্টেন্সকে ক্লেম করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা নিজেদের ফেলিয়ারকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে, যে মানে করছে না অ্যাকচুয়ালি, মানে তারা ফেল কিন্তু তারা ফেলটা বলছে না। ফলে তাদের রিয়েলিটি, তাদের পারসেপশনে তোর একটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো দারুণ জিতে আছি, দারুণ জিতে আছি, এবং অদম্য চেষ্টা করে যাচ্ছে জেতার, ঠিক আছে। বাট তার যখনই সে ধাক্কা খাচ্ছে তখন সে একটা শত্রু খুঁজছে যে কার জন্য আমি ফেল করলাম। আসলে ইউ আর মেইন টু বি ফেলিয়ার, ঠিক আছে। মেইন টু বি ফেলিয়ার বলতে ওটাই বলার চেষ্টা করছি যে একটা
অ্যাজ ইফ একটা রোবট তৈরি করা হয়েছে, যে রোবটটা তৈরি করা হয়েছে ভেঙে ফেলার জন্য, কিন্তু তৈরি থেকে ভেঙে ফেলার মাঝখানে অনেক কিছু ঘটে যাচ্ছে, এবং যতক্ষণ ওটা ঘটবে ততক্ষণ অব্দি রোবটটা এতে এক্সিস্টেন্স কে ক্লেম করতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফরগেট হুম অ্যাবাউট ইট, ঠিক আছে? মানে এটাই মজার যে আমি জানি না অনির্বাণে কোন স্যারের কথা বলছি, তারা কোনোদিন সিএস এর ক্ষেত্রে আমি যেমন বলতে পারি যে এই বছর দুয়েক আগে আমি একটা লেখা শেয়ার করেছিলাম, শেয়ার করে আরো 2 লাইন লিখেছিলাম, যে সেখানে ওই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা নিয়ে কথা ছিল। তা আমি সেখানে আমার লেখাটার মধ্যে আমি সিএস এর একটা উদাহরণ মানে উল্লেখ করেছিলাম যে আমাদের এক স্যার ছিলেন, তিনি অনায়াসে গাড়ি কিনতে পারতেন, কিন্তু তার 62-65 বছর বয়স, মানে আমি সিএস এর কাছে পড়েছি 61 থেকে 65, স্যারের বয়স বলছি, ঠিক আছে? তো সেই সময়ও সে ব্যান্ডেল থেকে ভোরবেলা উঠে ট্রেনে চেপে কলেজ স্ট্রিটে পড়াতে আসতো, ঠিক আছে? আম, এবং চাকরিও করতে আসতো, একটা গাড়ি কেনেনি। সে কিন্তু একটা প্রফেসর ছিল, হ্যাঁ, এবং মানে এদো কলেজের প্রফেসর নয়, হ্যাঁ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, হ্যাঁ, ট্রপিক্যাল হ্যাঁ বুঝলাম তো রিসার্চে, এই কথাটা। হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনস্টিটিউট এককালে তো ছিল, এখনো। তো সেখানে সে কিনতেই পারতো গাড়ি, কিন্তু স্যারকে জিজ্ঞেসও করতে হতো না, স্যার এমনি মাঝে মাঝে গল্প করতে বলতে হতো যে আরে আমার জন্য 128 টাকার গাড়ি দাঁড়িয়ে থেকে আমি কেন 4 চাকা কিনবো, ঠিক আছে? তো এইটা আমি লিখেছিলাম। তো লেখার পর সিএস পড়ে দেখলাম স্যার নিচে একটা কমেন্ট করেছে যে তোমাদের স্যাররা বোকা ছিল, ঠিক আছে? তো যেটা অনির্বাণের ক্ষেত্রে, অনির্বাণ টিচারদেরকে কাঠগড়ায় তুলছে সার্কাস্টিকলি, আমি এতটাই ফরচুনেট যে আমাদের টিচাররাও এটা রিয়েলাইজ করে, এবং সে সে তার ওই ইগোলেসনেসটা আছে যে সে ওখানে সে লিখতে পারে যে তোমাদের টিচাররা বোকা ছিল, যার সম্বন্ধে বলা হচ্ছে সেই নিজে এসে লিখছে যে তোমাদের টিচাররা বোকা ছিল, হ্যাঁ। তো মজাদার আর কি। যাক গে আমরা পড়ি। হুম আচ্ছা আমি প্রশ্নটা করি। ও কিছু হ্যাঁ, প্রশ্ন তোর আছে। 3টে প্রশ্ন আছে বললি। 3টে বলিনি, কিছু বলেছি, দেখি কতগুলো দাঁড়ায়। না, কর কর যেটা কর। বলছি, করার আগে যেটা বলছিলাম যে হ্যাঁ মানে আমরা কটা অব্দি পড়ছি আমি ঠিক জানি না। সেটা ঠিক করার খুব কারণ নেই, মানে যাই হোক, তোরা তোরা যখন মানে তোদের যখন যাওয়ার হবে 10 মিনিট আগে বলবি, তাহলেই হবে। মানে আমাদের এখন আর ওই আচ্ছা ক্লাস নিয়ে খুব একটা কিছু ভাবতে হবে না, আমরা মোটামুটি গুটিয়ে এসেছি আর কি, শুধু সিরিয়াসলি দিনগুলো পড়ে গেলেই হবে আর কি। আর আমি বলেছি অফলাইনে দুটো, ওই 3.5 ঘন্টার ক্লাস আমার লাগবে, দ্যাটস এনাফ। হ্যাঁ বল, তাও বল তো কটা অব্দি পড়তে চাস, 3:30, 3টে, হোয়াট এভার। আমার মনে হয় না বাকিরা সেটা অ্যালাউ করবে। না না, আমি তো 3টেও 3টে তো হবেই, মানে 12:30 থেকে টাইম ছিল, সেদিক থেকে তো 3টে তো বাই ডিফল্ট আর কি। তো তার বেশি পড়তে চাস নাকি তার কম পড়তে চাস বল, সেটা না অসুবিধা নেই। আচ্ছা চলতে থাকুক, তারপর বাকিরা কিছু বল, আমি একা বলে দেবো। 3টে অবধি। 3টে অব্দি? এই অর্ধেক বলে মাইক বন্ধ করে দেয় কেন? এত ভয় আরে পাওয়ার না, কি আওয়াজ আছে? হচ্ছিল তাই। কি হচ্ছিল? তিনটে আওয়াজ হচ্ছিল তাই 3টে অবধি না পড়বো, কারণ এরপরে আমার পড়া আছে আবার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার তুই তো প্রশ্ন কর ঝপ করে। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে, তুমি আগের দিন সব ইলেকট্রনিক কনফিগারেশন গুলো বলো না, আজকে কি বলবে বাকিগুলোর? এবং সব বলতে মানে ওই 3D 4D গুলো? মানে না না মানে সব বলতে মানে ট্রেন্ডে যেগুলোর একটুখানি ওই আর কি ব্যতিক্রম গোছের আছে, সেখানে তুমি সবগুলো বলনি। 3Dটা তো পুরো বলেছি। 4D-টায় হয়নি। 4D হয়নি, 5D হয়নি, আর 6D নিয়ে খুব একটা আমার মাথা ব্যথা নেই। আমি বলিনি তার কারণ হচ্ছে মানে যে 4D আর 5D নিয়ে আজকে বলবে নাকি? মানে তুই বলতে চাই আমি বলেই দিতে পারি, আমি বলিনি তার কারণ হচ্ছে ওখানে তো খুব সুন্দর করে লিখে দেওয়াই আছে এবং বোল্ডও করে দেওয়া আছে। যাই হোক, আমি তো বলে দিচ্ছি, তাহলে ওটা দিয়ে শুরু বোল্ড করছি। করে আর দেওয়া আর আছে বল। কিন্তু কারণটা আমি বুঝতে পারছি না, ওই জন্য। কিটা কিটা? কারণগুলো মানে একটা দুটো কারণ বুঝতে পারছি না। হ্যাঁ মানে তুই বুঝতে পারবি না সেটা আমি একটা জায়গায় বলেছিলাম, তুই হয়তো মিস করে গেছিস, যে ওই বিশেষ করে 5D 6D তে চলে যাওয়ার পর না, ওই ওই যে 5D কারণটা 6D না, থ্রিডির। 4D র ক্ষেত্রে আরে 4D বুঝতে আসছি পারছি আমি। না actually। আচ্ছা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যখন তুই 3D 4D শেষের দিকে হয়তো জিনিসটা হয়তো, মানে মোদ্দা কথা হচ্ছে যখনই ওই আহ, তোর কি বলে খুব বড় দিকে চলে যাচ্ছে না, এইসব ডিএফ, প্রচুর প্রচুর ডিএফ হ্যান ত্যান ঢুকে যাচ্ছে, তখন না ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা
তুই সবসময় লজিক্যালি কন্টেমপ্লেট করে উঠতে পারবি না, মানে অন্তত আমাদের লেভেলে দাঁড়িয়ে। তাহলে তোকে আরো অনেক ফ্যাক্টর দেখতে হবে, ঠিক আছে? যেটা আমরা থ্রি হুম, ডির ক্ষেত্রে খুব সুন্দর হাফ ফিল্ড, ফুল ফিল্ড ইত্যাদি দিয়ে বলে দিয়েছি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে বলা যায়। কিন্তু আহ, এটা ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তো আরো দেখবি, ঠিক আছে? ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের ক্ষেত্রে মানে বেশ কিছু জায়গা থাকবে যেখান থেকে মনে হবে যে ও আচ্ছা এটা কেন হলো, ঠিক আছে, তুই বুঝতে পারবি কাইন্ড অফ। কিন্তু আবার ওই স্মল ডিটেলসে দেখলে পরে তখন মনে হবে যে না ওখানে তো হলো না, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কেন হলো, আমার ঠিক আমার আছে? এটা হয়, মানে অন্যগুলোর ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, ওই বড় এলিমেন্টের ক্ষেত্রে তখন আরো অনেক ফ্যাক্টর ঢুকতে শুরু করে না, যে ইনার্ট পেয়ার্ড, ল্যান্থানাইড কন্ট্রাকশন, অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, এগুলো সবই পাইল আপ হতে শুরু করে। ফলে কেন ওই হুম, ইলেকট্রনটা ওই অরবিটালের বদলে ওই অরবিটালে গেছে এইটা বলা খুব মুশকিল হয়ে যায় এই লেভেলে দাঁড়িয়ে, তো বটেই, ঠিক আছে? এবং বলেও না, মানে ট্র্যাডিশনালি বলেও না, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যেটা পাই সেই মানে এক্সাক্ট ইলেকট্রনিক কনফিগারেশন আউটবাউ প্রিন্সিপাল ছাড়া, মানে আউটবাউ প্রিন্সিপাল দিয়ে তো আমরা একটা ও লেভেল অফ দি কারেক্ট লিখি, তারপরে তো আস্তে আস্তে ইনকারেক্ট হতে শুরু করে। সেটা একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, ঠিক আছে? ফলে বড় বড় বইগুলো ওই ইলেকট্রনিক কনফিগারেশনকে খুব ব্যাখ্যা করতে চায় না। ইলেকট্রনিক কনফিগারেশনের কিছু কিছু অবজারভেশনকে ব্যাখ্যা করে, লাইক ওই যে 6s টা কেন কমে গেল, নিচে এনার্জি নেমে গেল, সেটাকে ব্যাখ্যা করলো। কিন্তু 6s এ বা কোন একটা অরবিটালে দুটোর বদলে একটা ঢুকলো, পাশেরটা একটা কেন ঢুকলো, এইটা খুব বেশি ব্যাখ্যা করতে যায় না, বিশেষ করে হায়ার এলিমেন্ট গুলোর ক্ষেত্রে। তবে আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো আমরা আচ্ছা আর কি প্রশ্ন আছে একবার বলে না। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে 4D 5D অ্যাটলিস্ট এই দুটোর ইলেকট্রনিক কনফিগারেশনে দু কথা বলে দিলে ভালো হয়। আর মানে দু কথা বলে যেগুলোর একটু ওই ইয়ে আছে, ব্যতিক্রম গোছের আছে, মানে বোল্ড বোল্ড যেগুলো। হ্যাঁ। ইয়েস ইয়েস। আর একটা হচ্ছে, আমি আমি কিছু প্রশ্ন দেখছিলাম আমি বইয়েরই, তো এখানে একটা প্রশ্ন বলা আছে যে মানে উত্তরটা ঠিক ঠিক জানতে চাইছি যে কিরকম করে লিখবো, ঠিক আগেরটার মতো যেটা বললে, মানে হুম আগেরটার প্রশ্নটা হুম। যেজন চয়েস করছে সেটা বলে যে সন্নিগত মৌলের ইলেকট্রন বিন্যাস অনিয়মিত হয় কেন। এটার উত্তর কি হবে? ওকে, অনিয়মিত হয় কেন? এর একটা বড় কারণ হচ্ছে যে মানে প্রথম মানে কথা একটু হচ্ছে যে অনিয়মিত প্রিসাইজলি বলতে বলছি, মানে এটা লিখে দেওয়ার জন্য বলতে চাইছি আমি, কিন্তু মানে মানে সেইটার জন্য বলছি আমি। লিখে দিতে বলছি না, কিন্তু লেখার মতো বেশি করে বলতে বলছি। মানে তুই তো বলছিস যে মানে সোজা কথায় পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তাহলে হ্যাঁ আমি কি হ্যাঁ লিখবো, ঠিক হ্যাঁ, কি আছে? লিখবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে অনিয়মিত বলতে কি বলেছে সেটা বুঝতে পেরেছিস কি? হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ট্রেন্ড ফলো করে হচ্ছে না, মাঝখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বা মানে একটা তো ট্রেন্ড ফলো করছে না, একটা হচ্ছে যে যোদ্ধা কক্ষে ইলেকট্রন না ঢুকে তার মানে ওই পিনাল্টিমেট কক্ষে ঢুকছে। হুম। হ্যাঁ, এইটা না না মানে আহ সেটা তো অন্য কথা। ইরেগুলার বলতে এখানে বলতে চেষ্টা করছে যেটা তুই আগের প্রশ্নটা করলি, যে কি হচ্ছে হঠাৎ করে 4D10 6s0 হয়ে যাচ্ছে, 4D7 5s1 হয়ে যাচ্ছে ফর রুথেনিয়াম, ঠিক হুম আছে? হুম। সো সেইটা বলতে চেয়েছি, ঠিক আছে? মানে কারণটা ওকে, আরেকবার বলো, কোনটা বলছো? না আমি বলছি যে আমি কারণটা এখন বলছি, এবার বলছি, আমি বলছি না যে কারণটা না, ইরেগুলার অনিয়মিত বলতে কি 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 বোঝাচ্ছে অনিয়মিত এইটা? বলতে এই যে যে তুই আগের যে প্রশ্নটা বললি না, যে কোনো ট্রেন্ড ফলো করছে না, সোজা কথায় আউটবাউ প্রিন্সিপাল ফলোড হচ্ছে না, দ্যাট ইজ দ্য অনিয়মিত, ঠিক তো আছে? বেশিরভাগ ক্ষেত্রে তো হচ্ছে ফলো, মানে 5-6টা এক্সেপশন বাদ দিয়ে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, কিন্তু প্রশ্নটা কি করেছে, আমার প্রশ্নটা কর। অনিয়মিত হয় কেন, মানে সন্নিগত মৌলের ইলেকট্রন বিন্যাস অনিয়মিত হয় কেন? তার মানে কি সন্ধিগত মৌল তো একটা না, সন্ধিগত মৌল তো 50টা। হ্যাঁ, ফলে 50টা নয়, কটা হবে মানে হ্যাঁ ওরকমই হবে, তাই না? তো 50টাই হবে, 50টার মধ্যে বলছে যে কেন সন্ধিগত মৌলের এস ব্লকের তো খুব একটা অনিয়মিত হয় না, পি ব্লকে তো খুব একটা অনিয়মিত হয় না, তাহলে সন্ধিগত মৌলের কেন অনিয়মিত হয় সেটা তো তোকে এটা বলা হচ্ছে অনিয়মিতর হারটা বেশি কেন, বা এস বা পি এর থেকে কেন বেশি, এইটা করলে মনে হয় ভালো হয় প্রশ্নটা, মানে সন্নিগত মৌলের ইলেকট্রন বিন্যাস আহ আচ্ছা তুই ইয়ে একটা সোজা কথা বল, তুই পি ব্লকে কোথায় দেখেছিস বা এস ব্লকে কোথায় দেখেছিস যে লেটস সে NH2 NP5 আছে, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে পি ধরে নিল? হয় না, না আমি ভুলে না, গেছি। হয় না, ঠিক আছে, হয় না, ঠিক আছে। আচ্ছা, মানে তার, আচ্ছা ঠিক আছে বলো তাহলে কারণটা বলো। ইন শর্ট অ্যান্সার যদি আগে দিয়ে আগে তারপর আমি একটু ডিটেলস বলছি, যে হ্যাঁ ইলেকট্রনিক কনফিগারেশন ট্রানজিশন মেটাল ইলেকট্রনিক কনফিগারেশন ইরেগুলার, তার সিম্পল কারণটা হচ্ছে এনার্জিস অফ N-1 ডি অরবিটাল
and ns orbital are very close. ঠিক আছে? আচ্ছা, এই মানে পয়েন্ট গুলো একটু লিখে দিলে ভালো হয়, মানে ব্যাখ্যা করতে হবে না, একটু লিখে দাও তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রশ্নটা একটুখানি শর্টে লেখো, তারপরে পয়েন্ট গুলো লিখে দাও। ঠিক ঠিক ইরেগুলারিটি ঠিক। অফ ইলেকট্রন, এরকম কিছু একটা লিখে দাও। Reasons for irregularities of electronic configuration of transition metal. আচ্ছা, মানে ডি ব্লক এলিমেন্ট বাদ দিয়ে বাকিগুলোকে প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল বলে? আমি না এইসব নাম ব্যাপারে খুবই অজ্ঞ, মানে আমি বলতে এখানে পারে হয়তো, লিখছি। আচ্ছা। বলতে পারে হয়তো, মানে আমি ওই কাকে কি বলে, মানে আমার ছোটবেলায় একটা খুব মানে মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে, মানে আমি কিন্তু ক্লাস 9 থেকে একটু কেমিস্ট্রির দিকে টিল্টেড, না 9 নয় সরি, হ্যাঁ 9 এর শেষ ভাগ থেকেই বলতে পারিস, ঠিক আছে, একটু হুম কেমিস্ট্রির দিকে টিল্টেড। হ্যাঁ, অথচ আমার 9 10-এ একটা প্রশ্ন থাকতো সম্ভবত যে বর ধাতু কাদেরকে বলে, ঠিক আছে? হুম হুম হুম। তার এটা 11-ও ছিল খানিকটা, আমার এইসব প্রশ্ন এত বিরক্ত লাগতো না, মানে এগুলো কি ভাই, ঠিক আছে? হ্যাঁ, আমি মানে ঠিক ভীষণ বিরক্ত লাগবে, আর পোস্ট পরীক্ষায় আসতো, ঠিক আছে? তো, মানে আমি কোনো তল পেতাম না এই প্রশ্নগুলোর উত্তরে, ঠিক আছে? যাই হোক, তো ওই জন্য আমার ওগুলো জানা হয়নি যে এই কোনটাকে এক্স্যাক্টলি, যেগুলো মনে থেকে গেছে যে ওটাকে হ্যালোজেন বলে, তারপরটাকে চ্যালকোজেন বলে, এই অবধি। তারপর একটা জিজ্ঞেস করলে আমি পারবো না, ঠিক আছে? নাইট্রোজেনের সেইটার কি কি নাম আছে, ঠিক আছে? তার মানে এইটাও কি সেইটার মধ্যে পড়ছে যে বইটা আছে ফেরাস মেটাল কোনগুলো? ফেরাস? হ্যাঁ, ফেরাস মেটাল কোনগুলো। ফেরাস মেটাল মানে কি আয়রনের সাথে সিমিলারিটি যারা আছে তাদের? আর এটা তো আমি জানলে তো তোমাকে জিজ্ঞেস করতাম তো। মানে ওখানে কোনো উত্তর টুত্তর দেওয়া নেই? না, উত্তর টুত্তর দেওয়া 11-এর বইয়ে থাকতো, এখানে দেখছি উত্তর মালায় কোনো দেওয়া নেই এরকম। উত্তর মালাও নেই কোনো। আচ্ছা, চেক এটা করতে আমাকে আমি একটু দেখতে হবে। তোমাকে জিজ্ঞেস করে বলে আই চেষ্টা আই করছি। ডোন্ট নো রাইট নাও, ঠিক আছে? আচ্ছা, আরেকটাকে বলছে কোন মৌলগুলোকে প্লাটিনাম ধাতু বলে, একই একই ব্যাপার তাহলে। মেবি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এই প্রশ্নের উত্তর দাও। মানে একটা আমি আন্দাজ করতে পারি, ফেরাস মেটাল বলতে কি সেই মেটাল গুলোকে মানে বলে যে মেটাল মানে নট প্রাইমারি মেটাল বাট অ্যালয়, যেই অ্যালয় গুলোর একটা মেজর কন্টেন্ট ফেরাস, মেবি হতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে? আমি জেনে বলবো, আমাকে একটু যদি ভুলে যাই মনে করাস, ঠিক আছে? হুম। 1 নম্বর হচ্ছে যে, যেটা সবচেয়ে কি রিজন, সেটা হচ্ছে যে ভেরি স্মল এনার্জি ডিফারেন্স, ভেরি স্মল এনার্জি ডিফারেন্স বিটুইন, আচ্ছা শর্ট লিখলে হবে বুঝবি না, হ্যাঁ, বুঝবো বুঝবো। লিখে বিটুইন দাও সব। n-1 d and ns অরবিটাল, ঠিক আছে? আচ্ছা। ns অরবিটাল। হুম। হুম। হ্যাঁ, তো এইটা হওয়ার কারণে সেটা গেল। 2 নম্বর কারণ হচ্ছে যে অবভিয়াসলি যে এক্সট্রা স্টেবিলিটি। আচ্ছা, তুমি পয়েন্ট গুলো লিখে দিয়েছো, তারপরে পরে ব্যাখ্যা করছো, তাই তো? মানে বলছো, তাই তো? ওটাই বলছি। আচ্ছা, এই মাত্র বললি ব্যাখ্যা করতে হবে না, খালি লিখে দাও, আমি করবো, ব্যাখ্যা করবো, আমি হ্যাঁ। বললাম যে ব্যাখ্যা করতে হবে না, আমি বললাম যে লিখে দাও আর ব্যাখ্যাটা বলে দাও। আচ্ছা, আমি তোমাকে বলতেই পারি সবটা লিখে দিতে পারি, সেটা আমি চাইছি না। যদি করবেও না, আমি জানি। ফুলফিল ডি সাবশেল, ঠিক আছে? মানে এই প্রশ্নের উত্তরে আমাকে ইন জেনারেল ভিউটাই তো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোর পুয়ার শিল্ডিং বাই ডি ইলেকট্রন। আর এই প্রশ্নটা কি মানে ভালো প্রশ্ন? হ্যাঁ, ভালো প্রশ্ন বলতে পারিস, মানে ভালো বলতে খুবই ট্রিভিয়াল প্রশ্ন, কিন্তু ট্রিভিয়াল জিনিসই তো আমরা অনেক ক্ষেত্রে ভুলভাল বলি, তাই না? মানে এইটা একদম প্রথম প্রশ্নটা এইটা আছে, মানে চ্যাপ্টারের একটা সাব চ্যাপ্টার শেষ হওয়ার ফার্স্টে একটা থাকে না পরিচ্ছেদমূলক। হুম। তো ভালো ওটাই ভালো, পড়াশোনা করেছিস, ভালো লাগছে। না, আমার এই এই মানে ইনঅর্গানিক আর কি, এটা তো ভালোই লাগে। হ্যাঁ,
তো সবচেয়ে কি কারণটা কিন্তু এইটা, দিস ওয়ান, ঠিক আছে। মানে ইভেন 2 3 4 যা লিখলাম তারাও কিন্তু ওই একের কারণ হিসাবে দেখানো যায় আর কি, মানে একের স্টেটমেন্টটা সবচেয়ে প্রিসাইজ স্টেটমেন্ট, ঠিক আছে। হুম 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 n-1 d অরবিটাল এবং ns অরবিটাল এরা ভীষণই ক্লোজ কম্পারিজনে আসে, ঠিক আছে। এবার এই ক্লোজ কম্পারিজনে অ্যাকচুয়ালি কেন আসে, যারা কোয়ান্টাম মেকানিক্যাল রিজনস অ্যাট দ্য সেম টাইম, এই যে 3টে কারণ বললাম, সেই 3টে কারণেও খানিকটা খানিকটা করে কন্ট্রিবিউটেড হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, এর ফলে যেটা হয় যে ওই স্লাইটের স্টেবিলাইজেশন, লাইক বেসিক্যালি 4টে ডিফারেন্ট ফ্যাক্টর, তোদের লেভেলে সব নেই, একটা ইলেকট্রনের স্টেবিলিটিকে জাজমেন্ট দেয় যে কোন অরবিটালেও দাঁড়াবে। একটা হচ্ছে যে অবভিয়াসলি অরবিটাল এনার্জি, যেটা আমরা সবচেয়ে বেশি জানি এখন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে হাফ ফিল ফুল ফিল কনফিগারেশন, 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি, 4 নম্বর হচ্ছে পেয়ারিং এনার্জি, ঠিক আছে। হ্যাঁ, হুম হুম তো এই যে পরের 3টে যে স্লাইড এক্সট্রা এনার্জি দেয়, যে ঠিক আছে, যে এক্সচেঞ্জ এনার্জি মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট সাম কাইন্ড অফ সিমেট্রি, ঠিক আছে। সেই সিমেট্রি থাকলে পরে ইলেকট্রনের ফান্ডামেন্টাল প্রপার্টির কারণে এক্সট্রা স্টেবিলিটি পাওয়া যায়। ফরগেট অ্যাবাউট দোজ থিং, ঠিক আছে। এখন এই যে স্লাইড স্টেবিলাইজেশন গুলো, এই স্লাইড স্টেবিলাইজেশন গুলো অন্য অন্য ক্ষেত্রেও থাকে, কিন্তু ও ওই স্লাইড এটাকে অ্যাকোয়ার করতে গেলে, ওই যে ওরা একটা বললাম না যে এনএস এনপি যদি থাকে, এখন এনপি যদি একটা ইলেকট্রন পায় ভালো কথা, কিন্তু ও কিন্তু ওই এনএস থেকে একটা ইলেকট্রন নিয়ে নিতে পারবে না, ঠিক আছে। কারণ তার সিম্পল কারণটা হচ্ছে যে ওই ইলেকট্রনটা ওর কাছে অ্যাচিভেবল নয়। হ্যাঁ, যেইটা একটা n-1 d অরবিটাল পরের এস অরবিটাল থেকে নিতে পারবে অ্যাট দ্য সেম টাইম, মানে সোজা কথা ডি আর এস এর মধ্যে, ওই কাছাকাছি দুটো ডি আর এস এর মধ্যে ওই এক্সচেঞ্জটা পসিবল, ঠিক আছে। হুম এফ ডি যখন চলে আসে, মানে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এটা আরো পসিবল। ওই জন্য আমি ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের ক্ষেত্রে দেখবো যে মানে এই জিনিসটা খুব ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব ইজিলি হয়ে যাচ্ছে। একটা গেল, ফলে ওই জন্য আউবাউ প্রিন্সিপালটা সবসময় চট করে ফলো হচ্ছে না, যদিও আউবাউ প্রিন্সিপাল একটা এম্পিরিক্যাল মানে প্রিন্সিপাল, নট দ্যাট খুব ম্যাথমেটিক্যাল তার ব্যাকগ্রাউন্ড নেই কিছু, ঠিক আছে। মানে তাহলে একটুখানি মানে দু তিন লাইনে মানে জাস্ট কি লিখবো ফার্স্টের পয়েন্টটা লিখে একটু বলো, মানে এখানে তো ইয়ে বললে। সিম্পল আবারও তো বলছি যে n-1 d এবং ns অরবিটাল এই দুটোর এনার্জি ডিফারেন্সটা এতটাই কম যে এক্সচেঞ্জ এনার্জি বা পেয়ারিং মানে কোনো স্লাইট স্টেবিলাইজেশন, মানে কোনো মাইনার স্টেবিলাইজেশন অ্যাকোয়ার করার জন্য যদি ওকে ইলেকট্রনের রিডিস্ট্রিবিউশন করতে হয় অ্যাক্রস দিস অরবিটাল, তাহলে ও ওটা এখানে করতে পারে। কিন্তু এস ব্লক বা পি ব্লকের ক্ষেত্রে ওটা পারে না, তার কারণ হচ্ছে ওই মানে অন্য অরবিটাল থেকে যে ইলেকট্রন নিয়ে রিডিস্ট্রিবিউট করবে, তো ওই অরবিটালটা এনার্জিটা ওর কাছে আনএক্সেসেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মানে এনার্জির একটা হিউজ চাঙ্ক অফ ডিফারেন্স দেখা যাবে। বুঝতে পেরেছি, মানে তাহলে মানে এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমি ওই পার্থক্যটা আনবো মানে এস আর পি পি এর সাথে। আনা যেতে পারে, তার কারণ হচ্ছে যে যখন তোকে বলা হচ্ছে যে কেন ইরেগুলার, ইরেগুলার উইথ রেসপেক্ট টু হোয়াট, হ্যাঁ ওয়াট হ্যাঁ। ঠিক আছে। হুম, ওকে। 2 নম্বর হচ্ছে যে এক্সচেঞ্জ এনার্জির একটা মানে একটা করলারি বা সাইড এফেক্ট, সেটা হচ্ছে যে হাফ ফিল ফুলফিল কনফিগারেশন। তো ওখানে লিখবি যে ডি এর ক্ষেত্রে হাফ ফিল 5 ফুলফিল 10, ফলে যদি হাফ ফিল্ড কনফিগারেশন বা ফুলফিল কনফিগারেশন অ্যাকোয়ার করার জায়গা থাকে, এবং যেহেতু আমরা আগের পয়েন্টে বলেছি যে এস এবং ডি এর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম, তাহলে রিডিস্ট্রিবিউশন করতে পারেও, তাহলে ও রিডিস্ট্রিবিউশন করবে, করে হাফ ফিল ফুলফিল নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে একটা অ্যানোমালি দেখা দেবে, ঠিক আছে। দেন হচ্ছে 3 নম্বর কি লিখলাম, পুয়ার শিল্ডিং এফেক্ট। এইটা মনে হয় না আমার খুব এটা ব্যাখ্যা করতে হবে। বলো একটু বলো, এক দু লাইনই বলো না। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ার চার্জ এমনি স্টেডিলি ইনক্রিজ করছে একটা থেকে আরেকটা গেলে পরে, ডি ইলেকট্রন গুলো ভালো করে এফেক্টিভলি শিল্ড করতে পারছে না। এখন এই এফেক্টিভলি শিল্ড না করতে পারলে কি হবে, নিউক্লিয়াস শেষের দিকে ইলেকট্রন গুলো কে অনেক স্ট্রংলি পুল করবে, ঠিক আছে। ফলে এনএস অরবিটাল আরো বেশি কন্ট্রাক্ট করে সাম এলিমেন্টের ক্ষেত্রে ওটা n-1 d এর থেকে নিচে চলে যাবে, ঠিক আছে। আর মোস্টলি নিয়ারলি থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ফলে অরবিটাল এনার্জি অর্ডার শিফট করতে থাকে ক্রমাগত, ঠিক আছে। আমি যখন অ্যাক্রস দ্য ডি ব্লক একটা থেকে আরেকটায় যাচ্ছি, নিউক্লিয়ার চার্জ বাড়ছে কিন্তু ডি গুলো ভালো শিল্ড করতে পারছে না, ফলে ওই লাস্টের এনএস অরবিটালটা
কন্ট্রাক্ট করতে থাকে, ফলে আমাদের যেটা বাই ডিফল্ট আমার মাথায় যেটা থাকে যে 4s আর 3d, বা মানে n-1d আর ns, তাহলে ns এর এনার্জি বেশি হওয়া উচিত, কিন্তু এই অর্ডারটা কিন্তু, এই লিনিয়ার অর্ডারটা কিন্তু খাটে না। তখন আমরা দেখি যে ওটা চেঞ্জ হতে, এদিক ওদিক চেঞ্জ হতে পারে। এখন যদি একটা ডি অরবিটালে থাকা ইলেকট্রনের কাছে পরের 4s-টা অ্যাক্সেসেবল হয়, তাহলে ওখানে চলে যাবে, বা যদি 4s-এর একটা ইলেকট্রনের কাছে d-টা অ্যাক্সেসেবল হয়, তাহলে ওখানে চলে যেতে পারবে, ঠিক আছে? ওই জন্য কি পয়েন্ট ওটাই যে ভেরি স্মল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1d অ্যান্ড ns অরবিটাল, ঠিক আছে? এবং কেন সেটা, তার কারণ হিসাবে 2 3 4 এক্সিস্ট করে, আবার তার কনসিকুয়েন্স হিসাবেও 2 3 4 এক্সিস্ট করে, ঠিক আছে? তার নাম্বার হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। ডি অরবিটাল 10খানা ইলেকট্রন হোল্ড করতে পারে, ঠিক আছে? তাহলে যখনই হাফ ফিল্ড কনফিগারেশন পেরিয়ে যাবে, তখনই ইন্টার ইলেকট্রনিক রিপালশন অ্যাক্রস দ্য ডি অরবিটাল এটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে। যদি ওর মনে হয়, যেহেতু ওর পাশের এস অরবিটালটা অ্যাক্সেসেবল, ওর যদি মনে হয় যে আমার ডিতে এতগুলো ইলেকট্রন রাখতে আমার খুব রিপালশন হচ্ছে, তাহলে কিন্তু ওখানে ও ইলেকট্রন দিয়ে দিতে পারে। এটা কেস টু কেস ভেরি করবে। সো আমার মনে হয় এই 4টে কারণ ইজ এনাফ হুম জিনিসটাকে। হুম 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 সো হুম কি দাঁড়ালো, যদি শর্ট করে বলি, ট্রানজিশন মেটাল ইলেকট্রনিক কনফিগারেশন আর ইরেগুলার বিকজ the ns and n-1 d orbital are very close in energy, and small stabilizing factor such as exchange energy, electron reduce the electronic repulsion, and poor shielding by the electron can cause electrons to redistribute, favoring half filled or full filled d shell. ঠিক আছে? হুম ক্লিয়ার? হুম হুম। আর আর কি প্রশ্ন আছে? আর যদি মানে আমি একটা প্রশ্ন টাইপ বলছি, যে যদি ধরো এরকম প্রশ্ন দেয় যে এই আহ, সন্ধিগত মৌল, মানে ধরো কিছু উদাহরণ দিয়ে বললো এরা সন্ধিগত মৌল বা এরা সন্ধিগত মৌল নয় কেন, আমি জাস্ট মানে উত্তরটা কিভাবে লিখবো সেটা জানতে চাইছি, ঠিক আছে? সিম্পল, আমি ওই ওই অ্যারাউন্ডেই একটা প্রশ্ন করতে গিয়েও করলাম না তখন, না যেটা মানে বললাম আমি না একটা আমি কঠিন প্রশ্ন। একটা ভেবেছি তো সেটা আমি বলি, তারপর তুমি যদি বলো যে এখানে কিছু কারেকশন থাকলে কিনা। হুম 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 প্রথমে আমি লিখে দেবো সন্নিগত মূলের সংজ্ঞাটা কি, এবং সেই সংজ্ঞার বেসিসে এরা সাপোর্ট করছে কি করছে না সেইটা বলে বলবো যে ঠিক এটা ঠিক সন্নিগত ঠিক মৌল কি সন্নিগত মৌল না। ঠিক 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 একদম, মানে মডার্ন ডেফিনেশন যেটা, ঠিক আছে? হ্যাঁ মডার্ন কারণ আগের ডেফিনেশন অনেক কিছু ছিল, হ্যাঁ সন্ধিগত মৌল মডার্ন বলতে। ডেফিনেশনই বলছি, মানে আমি হ্যাঁ, আমি এটা লিখে দেবো যে পরিমার্জিত সন্নিগত মৌলের সংজ্ঞা অনুযায়ী এই তাই তাই বা জন্য এটা। আইইউপিএসসি কর্তৃক নির্ধারিত ট্রানজিশন হ্যাঁ ওই মেটালের ওই- ডেফিনেশন হচ্ছে যে যে সকল মৌল তার অ্যাটমিক অবস্থায় অথবা তার মোস্ট কমন বা অ্যাটলিস্ট একটা কমন অক্সিডেশন স্টেটে জানো জানো অবস্থা, হ্যাঁ n-1 ইনকমপ্লিট ডিটা। হ্যাঁ হ্যাঁ ইনকমপ্লিট ডি অরবিটাল অবশ্যই কনফিগারেশন সেটা। দেখায়, হুম তারাই হুম হচ্ছে ট্রানজিশন মেটাল, ঠিক আছে? আমি যে প্রশ্নটা করতে গেছিলাম শুরুর দিকে, সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা এরকম ছিল যে স্ক্যান্ডিয়াম, হ্যাঁ স্ক্যান্ডিয়াম, মানে মোস্ট অফ দ্য ট্রানজিশন মেটাল কিন্তু কালার শো করে, এবং ট্রানজিশন মেটালের ডেফিনেশনের মধ্যে এটাও কিন্তু ধরা হতো একসময় যে যারা কালার শো করে, যাদের ভ্যারিয়াস কালার, মানে আমি একটা ছোট মজার গল্প বলি, যে এই মলিকুলটার নাম কি? ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম, ঠিক আছে? এই ভ্যানাডিয়ামের নাম কেন ভ্যানাডিয়াম জানিস? না। মানে এরকম প্রচুর বই আছে বাজারে, যেখানে না এরকম পিরিয়ডিক টেবিলে বিভিন্ন এলিমেন্টের কেন নাম কোথা থেকে এসছে সেটা নিয়ে, ইন্টারেস্টিং না, নাম কোথা থেকে এসছে সেগুলো নিয়ে কথা বলা হয়, ঠিক আছে? তো ভ্যানাডিয়ামের নামের দুটো পসিবল সোর্স পাওয়া যায়। একটা হচ্ছে যে ভ্যানাডিয়াম যে ব্যক্তি আবিষ্কার করেছিল আর কি, আহ, মানে তখন মানে এলিমেন্ট কি করে আবিষ্কার হয়, তখন যে একটা নতুন কিছু পাচ্ছে এরকম করতো, তো সে নাকি ওইটা বুঝতে পারার পর যে একটা নতুন এলিমেন্ট সে করেছে, সে তার ল্যাব পার্টনার বা এর সাথে পাশের একটা পাবে যায়। হ্যাঁ, তো সেই পাবটার নাম সামথিং ভ্যানাডাইজ বা এরকম কিছু একটা ছিল। তো তখন তারা ডিসকাস করতে করতে কি নাম দেওয়া যায়, সেখান থেকে ভ্যানাডিয়াম, বাট এটা একটু লেস পপুলার। হোয়াট ইজ মোর পপুলার বা ওয়াইডলি অ্যাকসেপ্টেড বলতে পারি, সেটা হচ্ছে যে ভ্যানাডিয়ামের, ইভেন বোধহয় তোর ছবিতে তোদের বইতে একটা ছবিও আছে ভ্যানাডিয়ামকে নিয়েই আছে সম্ভবত, পৃথিবীতে। ওই আমি ছবি। ছবিটা, হ্যাঁ হ্যাঁ দাঁড়া দেখছি। না, আমার মনে আছে যে এরকম একটা ছবি আমরা দেখতাম। উম না, ভ্যানাডিয়ামের ভ্যানাডিয়ামকে ছবি। নিয়ে নেই, কিন্তু তোর ওই জায়গাটায় যায় যেখানে কালার অফ দ্য মেটাল কমপ্লেক্স বলে একটা জায়গা আছে না। আম, তোমার কোন মানে একটুখানি পয়েন্ট পয়েন্ট মানে মানে সংখ্যাগত দিক থেকে। 8.11 আচ্ছা এর শেষে আচ্ছা দেখ দাঁড়া কতগুলো দাঁড়া, হ্যাঁ টেস্ট টিউব পেয়েছি। রেখে রেখে, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে?
হ্যাঁ, তো ওখানে ওখানে যেটা লিখেছে কালার অফ সাম এক্সাম্পল অফ ফার্স্ট রো ট্রানজিশন মেটাল আয়ন্স MH2 এটা দিয়ে এগুলো ভ্যানাডিয়াম, যে V4 V3 এখানে দিয়েছে দেখ, প্রথম দুটো V4 V3, ঠিক আছে। হ্যাঁ মোদ্দা কথা হচ্ছে যে ভ্যানাডিয়াম, আজকে আগের দিন অক্সিডেশন স্টেটটা বলা হয়নি, তো ভ্যানাডিয়াম এই ট্রানজিশন মেটাল গুলোর এই ইরেগুলার ইলেকট্রনিক কনফিগারেশনের জন্যই এদের একাধিক স্টেবল জারণ স্তর দেখা যায়, ঠিক আছে। তো ভ্যানাডিয়ামেরও প্রচুর স্টেবল অক্সিডেশন স্টেট রয়েছে আর কি, ঠিক আছে। সে ফর এক্সাম্পল তোর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে প্লাস মানে কি কি অক্সিডেশন স্টেট হবে দেখ, মানে এটা দিয়ে অক্সিডেশন আচ্ছা স্টেটটা এই পড়া যে শুরু। আচ্ছা ঠিক আছে বলো, মানে হ্যাঁ, আর বল একটা বল বল প্রশ্ন বল, করবো। বল না কি বলছিস বল। দাঁড়াও মানে দাঁড়াও একটু বলছি। ভ্যানাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখ, ইলেকট্রনিক কনফিগারেশন দেখা ঠিক করে তাহলে ডি ব্লক এ ব্লক হয়ে যাবে, আমি এটা আগেও হ্যাঁ বলেছি হ্যাঁ আবারও হ্যাঁ বলছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভ্যানাডিয়ামের এটা আমি বুঝতে ইলেকট্রনিক পারছি। কনফিগারেশন কি হবে, আর্গন 18, ঠিক আছে। So, এইটা আর্গনটা সবসময় লিখতে হবে যে কোনো কিছুর আগে, মানে তাহলে স্পেসিফিক হবে অনেকটা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে আর্গন ওই বলতে নিয়ার কখনো যেটা। কখনো না লিখলেও চলে তার মধ্যে, ঠিক আছে। তো আর্গন 18, এনএস, ফোর এস সরি এনএস, 4D2 3S, না না, মানে 4D কেন ফোর ডি হবে, টু বাট ও সরি থ্রি থ্রি ডি টু ডি ফোর টু এস টু 4s2। ভ্যানাডিয়াম হচ্ছে 22, তাহলে 4s2 3D2, ঠিক থ্রি আছে, ডি টু হ্যাঁ। হুম তাই না। তাহলে খেয়াল করে দেখ যে ভ্যানাডিয়ামের কি কি পসিবল অক্সিডেশন স্টেট হতে পারে। দুই, এক দুই, ও না না এক না দাঁড়া এক দাঁড়া, এক খুব ভালো এক হবে হতে না, পারে। কারণ এক ও কোথা থেকে, কোনো এক্সট্রা ফ্যাক্টর নেই। কিন্তু যদি দুটো ইলেকট্রন বের করে দেয়, ঠিক আছে, এক্সট্রা মানে ফ্যাক্টর নেই, এক্সট্রা ফ্যাক্টর নেই, বাট হতে হতে তো পারে। +3ও তো হতে পারে। +3 হতে পারে, +3 হয়, ঠিক আছে। আর আচ্ছা +3, আচ্ছা আচ্ছা +3 কেন হবে? 3D তে তো কোনো ইলেকট্রনই থাকছে না তাহলে, ও না একটা থাকছে একটা। সেকেন্ডে তীর্থ ভ্রমণ করে, এই একটা কম লিখেছি ইলেকট্রন আমরা। 3D 3 আছে, হ্যাঁ কি সরি থ্রি হবে, থ্রি হ্যাঁ, সেকেন্ডে তীর্থ ভ্রমণ করে তাহলে তো, হ্যাঁ। তাহলে তো আহ, +4ও হতে 2 পারে। হবে, 2 হতে পারে, 2 3 4ও হতে পারে তো। 4ও হতে পারে, হ্যাঁ 5ও হতে পারে, হ্যাঁ 5ও ঠিক হতে আছে, পারে। তা 5ও হতে 5টা পারে। হবে কেন, মানে যদি 5 হয় তাহলে তো ডি তে কোনো ইলেকট্রনই থাকছে না, তাহলে তো হ্যাঁ, ওটা সংখ্যাটা আর্গন 18 এর পুরোপুরি। কনফিগারেশন, হ্যাঁ কিন্তু আর্গন তখন 18 এর কি থাকে? কনফিগারেশন। ও আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। এবং এবং ভ্যানাডিয়ামের ক্ষেত্রে +5 আর +3 এই দুটোই সবচেয়ে কমন, +5টা সবচেয়ে কমন। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নাম শুনেছিস হয়তো, V2O5, হ্যাঁ 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 শুনেছি শুনেছি। ঠিক আছে, V2O5, হ্যাঁ। হ্যাঁ, এবং +3 দুটোই এই দুটো এবং হচ্ছে সবচেয়ে মানে কমন। হ্যাঁ হ্যাঁ। আর যদি এটাই বলে যে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এই এতগুলো অক্সিজেন স্টেট দেখা যায়, আর ওই টি এর নামটা ভ্যানাডিয়াম জানি না। বলে নয়, ট্রানজিশন মেটাল গুলোর মেটাল, ক্ষেত্রেই আরে এতগুলো হ্যাঁ করে বুঝতে অক্সিডেশন পেরেছি। স্টেট। হ্যাঁ, টি এর নামটা কি? টি এ, পি, আরে 73 টি এ, ভ্যানাডিয়ামের সারিতে নিচের দিকে। ভ্যানাডিয়াম মানে হচ্ছে তোর 3 নম্বর, ঠিক আছে। হুম। পিএফ বলছিস না, পিএফ টা থাকবে না, ভ্যানাডিয়াম হচ্ছে আরে হফনিয়ামের পরেরটা। ভ্যানাডিয়াম হচ্ছে ভ্যানাডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম। টিএফ হ্যাঁ কোথা থেকে আসছে, ট্যান্টালাম, টিএ। টি এ বলেছি হ্যাঁ। মানে জাস্ট আমি হ্যাঁ, এটা বলছি টিএ, যে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এতগুলো দেখা যায়। ওই কি একটা নাম বললে, টি এ, যাই আমি নামটা ভুলে গেছি। ট্যান্টালাম, তো টি এ, ট্যান্টালাম। ট্যান্টালামের ক্ষেত্রে নিশ্চয়ই এতগুলো দেখা যাবে না, মানে এটার জন্য যদি বলে যে কেন দেখা যাবে না, তখন আমাকে ওই ইনার্ট এত প্যারেড কঠিন এফেক্টের প্রশ্ন দেবে না গল্পটা। তোদের, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তার কারণটা কিছুই না, মানে ট্যান্টালামের ক্ষেত্রে না যখন না, আমি আমি বলছি কারণটা একটু দেখো, মানে ইনার্ট প্যাড এফেক্টটা বলতে হবে তো ওখানে নাকি? হ্যাঁ বলতে পারিস, ইনার্ট পেয়ার এফেক্ট, অবশ্যই ইনার্ট পেয়ার একটা এফেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা, ওখানে 6s2টা বের করা চাপের হয়ে যাবে, ঠিক আছে। অ্যাট দ্য হুম সেম হুম। টাইম সেটা ছাড়াও ট্যান্টালামের আগে 2খানা এফ সিরিজ ঢুকে গেছে, নিউক্লিয়ার চার্জ প্রচুর বেড়ে গেছে, ফলে ওখান থেকে ইলেকট্রন বের করাই ইন ইটসেলফ খুব কঠিন হবে আর কি, ঠিক আছে। বোঝা হলো? হ্যাঁ মানে ওটা, মানে কঠিন হবে ওটা, মানে তার কারণটাই তো ইনার্ট প্যাড এফেক্ট। নট নেসেসারিলি শুধু ইনার্ট পেয়ার এফেক্ট। শুধু না, মানে ইনার্ট প্যাড এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট সবই তো আছে। ল্যান্থানাইড হোক না, হ্যাঁ আমি তো ওটাই বললাম, ল্যান্থানাইড ইনার্ট কনডেন্সার। পেয়ার এফেক্ট, কারণ ওখানে দুটো ইলেকট্রন থাকবে 6s থেকে, অ্যাট দ্য সেম টাইম ট্যান্টালামের আগে
খেয়াল করে দেখ তুই ইয়ে ঢুকে গেছে, ল্যান্থানাইড ঢুকে গেছে, তাই না? হ্যাঁ, ল্যান্থানাইড কন্ট্রাকশন সবই আছে তো। হ্যাঁ, ল্যান্থানাইড কন্ট্রাকশনের ফলে ওখান থেকে ইলেকট্রন বের করাই খুব চাপের হবে, ঠিক আছে? হুম হুম। না, আমি ঠিক আছে, টি টি এর +1টা এক্সিস্ট করে, মানে যতদূর সম্ভব। টি এর দেখেছি। প্লাস ওয়ান, হ্যাঁ মানে ওই আর কি, তাহলে ওই একটা ইলেকট্রন বের করা যায়, তারপর থেকে আর করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইরকম প্রশ্ন খুব একটা মানে কঠিন হয়, মানে মানে এই এত যদি বলে যে কঠিন প্রশ্ন ভ্যানাডিয়াম। নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্লাস ওয়ান, ট্যান্টালামের মোস্ট কমন অক্সিডেশন স্টেট বলছে +5, ঠিক আছে? তাহলে 5টা ইলেকট্রন বের করা সোজা, ঠিক আছে? হুম। কেন কেন এই এরকম কেন? এরকম কেন, তার কারণ আমার ধারণা যে ওখানে মানে 5টা ইলেকট্রন পাঁচটা বের পরে করলে তো ওটা তো পুরো ওই ইয়ের কনফিগারেশনে চলে যাবে। কি বলে ওর, কি বলে আর্গনের পরে কি আছে জানো? আর্গনের কনফিগারেশন চলে যাবে, ঠিক আছে? এবার সেটা আর্গন দেখতে না, হবে কোন আর্গন না, এলিমেন্ট, মানে আর্গন। একটা জিনিস এই অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বলবো খানিকটা, আমি তো বলবো কিন্তু সাধারণত বলা হয় না। সেটা হচ্ছে যে অক্সিডেশন স্টেট কিন্তু এরকম নয় যে ট্যান্টালামের হঠাৎ করে ইচ্ছা হলো 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে বললো আমি +3, ঠিক আছে? তোকে দেখতে হবে যে ও কোন মানে ওর এরকম কোনো মলিকুল আছে কিনা যেটা যেটার মধ্যে অক্সিডেশন স্টেট +3, +4, +5, হোয়াট এভার ইট মেবি, ঠিক আছে? এবার এখানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেটাল কমপ্লেক্স যখন তৈরি হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র এই 6s ইনার পেয়ার এসব থাকছে না, ঠিক আছে? এখানে আমরা আমরা পড়বো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, খানিকটা পড়বো, সেখানেও দেখতে পাবো যে সেখানে কোঅর্ডিনেশন ফ্যাক্টরটা আসবে। কোঅর্ডিনেশন ফ্যাক্টর কিন্তু একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে ও যদি +5-এ যাওয়ার ফলে ওর কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করে তাহলে কিন্তু +5 যাবে। হুম। হুম, তুমি ওটা ভুল বললে, আর্গনটা আসবে না, জেডনের কনফিগারেশনে না আসবে। না, কি ওই তুই বলেছিস, আমি বিয়েতে বলে দিয়েছি, মানে অবভিয়াসলি আর্গন আসবে না, কি করে আর্গন আসতে পারে? তো হ্যাঁ, তো বেসিক্যালি ওইটা দেখতে হবে। সে ফর এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা কোনো মলিকুল তৈরি করে না, এবং সেটা থেকে আমাদের একটা ধারণা ছোটবেলায় পড়ানোই হয় যে নিষ্ক্রিয় গ্যাস, তারা কোনো রিয়াকশন করবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোন মানে সত্যিই কি তাই? কোনো কোনো নিষ্ক্রিয় গ্যাসে কি কোনো রিয়াকশন করে না? করে তো। কে করে? XCO2 তো তৈরি করে, XCO2 এক্স্যাক্টলি, এক্সনও তৈরি জেনন করে। অক্সাইড আছে, জেনন অক্সাইড। অক্সোফ্লুরাইড আছে, জেনন ফ্লুরাইড আছে। এবং খেয়াল করে দেখ যে জেননের যে কম্পাউন্ড গুলো পাওয়া যায়, 8-10টা বল বা যাই বল, দোজ আর অল আইদার ফ্লুরাইডস অর অক্সিজেন কম্পাউন্ড। কেন? বা অক্সোফ্লুরাইড, এই দুটোর কম্বিনেশন। কেন? বিকজ ফ্লুরাইড মাইনাস অর O2O মাইনাস, হ্যাঁ মানে অক্সাইডের কোন একটা অ্যানায়ন, সেটা সুপার অক্সাইড হতে পারে, পার অক্সাইড হতে পারে, হোয়াটএভার হতে পারে, মোস্টলি অক্সাইডই করে, সুপার অক্সাইড পার অক্সাইডে যাই না। অ্যান্ড ফ্লুরাইড, এরা হচ্ছে হাইলি অক্সিডেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তার মানে যেহেতু ফ্লুরিন এবং অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুই যদি এনাফ অক্সিডেটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারিস তাহলে জেনন, যে বাই প্রিন্সিপাল একটা নিষ্ক্রিয় গ্যাস, সেও ইলেকট্রন ছেড়ে দিয়ে কমপ্লেক্স তৈরি করে। তাহলে এটা থেকে এটা বোঝার দরকার যে কোনো একটা মলিকুলে, কোনো একটা অ্যাটমের কি কি স্টেবল অক্সিডেশন স্টেট হবে এটা শুধুমাত্র তার ইলেকট্রনিক কনফিগারেশন ডিপেন্ড করে না। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে সেফ এটা বলতে পারি যে হোয়াট আর মেবি দ্য পসিবল অক্সিডেশন স্টেট, এবং তার মধ্যে কোনটা মোর প্রবাবল হবে, কোনটা লেস প্রবাবল হবে, দ্যাটস অল। এর বাইরে আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে? হুম ঠিক আছে, আমরা অ্যাক্সেসেবল স্টেটটা বলতে পারি। যাই হোক, যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে যে ভ্যানাডিয়ামের 4টে অক্সিডেশন স্টেট আছে, ঠিক আছে? এখন মজা হচ্ছে যে তোদের বইতেও এটা থাকবে, একটু খুঁজে দেখলে পরে, এই তো এখানেই আছে। ওই যেখানে টেস্ট টিউবের ছবিটা আছে ওর ওপরেই দেখ যে V4 যেটা, হুম, এর কালার হচ্ছে ব্লু। হুম, মানে হুম V4 কমপ্লেক্স গুলোর কালার হচ্ছে ব্লু, ঠিক আছে? হুম। V3 হচ্ছে গ্রিন। Free। হুম, V2 হচ্ছে মানে আস্তে আস্তে ভায়োলেটের দিকে যাবে মনে হয়, আমাদের আর V2টা নেই। ভায়োলেট, ঠিক আছে? হ্যাঁ। মানে আমি গেস করে বললাম ভায়োলেটের দিকে যাবে। হ্যাঁ, আর V5 মোস্টলি কালারলেস হয় বোধহয়, ঠিক আছে? হুম, হুম। এখানে V5টা দেওয়া নেই, বাট ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তো কালারলেস হয়, মোস্টলি কালারলেস হয়, ঠিক আছে? তো আমি আপাতত কিছু লিখছি না যেহেতু আমি শিওর নই। হুম, আহ,
ভ্যানাডিয়াম +5 ইআই আয়ন এ ইআই না কি বলছো? কালার। অ্যাকুয়াস সলিউশনে ভ্যানাডিয়াম +5 ইয়েলো বলছে, ঠিক আছে, ইয়েলো। হুম। হুম সো তাহলে খেয়াল করে দেখ যে ডিফারেন্ট কালার, তাই না? তো হুম বলা হয় এই যে ভ্যানাডিয়ামের ডিফারেন্ট স্টেটে এত অ্যাক্রস দ্য স্পেকট্রাম কালার শো করে, এই যে এর যে বিউটি, ঠিক আছে। সো হুম হুম দ্য দ্য বিউটি টু বিউটি অফ কালার ভ্যারিয়েশন অফ ভ্যানাডিয়াম কমপ্লেক্সেস ক্যান বি নট complexes compared with the beauty of Queen Vanadine। কুইন ভ্যানাডাইনের বিউটির সাথে এই ভ্যানাডিয়ামের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট, মানে ডিফারেন্ট কমপ্লেক্সের ডিফারেন্ট কালারের যে বিউটি, সেটাকে তুলনা করে ভ্যানাডিয়ামের নাম দেওয়া হচ্ছে ভ্যানাডিয়াম, ঠিক আছে। হুম আহ, এটা আমি কেন বললাম? এটা বলার জন্য বললাম যে মোস্ট অফ দ্য ট্রানজিশন মেটাল তারা ডিফারেন্ট অক্সিডেশন স্টেট তৈরি করে এবং ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে বিউটিফুল কালার দেয়। যদিও তোদের এই এই চ্যাপ্টারেই দেখবি কালার নিয়ে দু কথা বলা আছে, কিন্তু আমি এখানে কালার নিয়ে কোনো কথা বলবো না, বিকজ আমাদের কমপ্লেক্স কেমিস্ট্রি পড়তে হবে এবং সেখানে কালার নিয়ে আমরা আরো এক্সটেন্সিভলি কথা বলবো, ফলে এখানে এই কালার নিয়ে কথা বলে লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ, যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়ে অক্সিডেশন স্টেট, আচ্ছা এটা আমরা খানিকটা। আর একটা ধরো প্রশ্ন আছে, সরি আমি একটু বেশি প্রশ্ন করে ফেলছি হয়তো। না না, বল না, প্রশ্ন করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আহ, না সেই প্রশ্নটা আমি মানে আমি বেশিরভাগ প্রশ্ন করছি যে উত্তরটা কি হবে সেটা একটু জানার জন্য, মানে কিভাবে লিখবো আর কি। ঠিক মানে ঠিক ঠিক। সেটা হচ্ছে যে মানে এই কোশ্চেনের উত্তরটা মানে আগেগুলোর মতো হবে, যে বলছে সন্ধিগত মৌলগুলোর সারি বরাবর আর পর্যায় বরাবর গেলে আহ ধর্মের সাদৃশ্য দেখা যায় কেন? ধর্মের সাদৃশ্য দেখা যায় মানে অ্যাক্রস দ্য এই সাদৃশ্য দেখা যায় বিকজ ওই যে বলেছিলাম যে 4S, আগের দিন ওটা বলার আগেই বলেছিলাম যে এই একটা জিনিস বললে পরে, এই একটা জিনিস ভালো করে শিখলে হ্যাঁ পরে 30% কভার হয়ে হ্যাঁ, যাবে। দ্যাট ইজ যে ইলেকট্রনটা ঢোকার সময় ঢুকছে 4S এ, যখন ডি অরবিটালটা ফাঁকা আছে, ঠিক আছে, তখন মানে যখন ইলেকট্রন ঢুকছে ওর কাছে ডি অরবিটালও ফাঁকা আছে, এস অরবিটালও ফাঁকা আছে, ফলে ও এস এ ঢুকছে। আমরা আউয়া প্রিন্সিপাল অনুযায়ী দেখেছি কেন। তার কারণটা হচ্ছে যখন ডিতে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে, তখন ডিটা পুয়ারলি মানে ডিটা মোর ডিফিউজড হয়ে যাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম এসটা ডি এর পুয়ার স্কিনিং এফেক্টের জন্য এসটা কন্ট্রাক্ট করে যাচ্ছে, এস এর এনার্জি কমে আসছে এবং ইলেকট্রনটা মোর অ্যাপ্রোচেবল হয়ে যাচ্ছে এসটা, ঠিক আছে, এসে ইলেকট্রন ঢুকছে। এবার তারপরে ডিতে ঢুকে ফিল আপ হয়ে গেল। এবার যখন ইলেকট্রন বেরোনোর গল্প আসছে তখন অলরেডি ডিতে ইলেকট্রন আছে, ফলে ডি ডিফিউজ, অ্যাট দ্য সেম টাইম ডিতে প্রচুর ইলেকট্রন আছে, ফলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বেশি। এই সবটার জন্য তখন ডি এর থেকে ডি আবার তখন মানে, যদিও এই জায়গাটা কনফিউজিং যে যদিও ডি একটু তো আমি কনফিউজ। বলার সময়, হ্যাঁ, যদিও ডি টা বলার সময় আমি বলেছিলাম যে ডি তো ডিফিউজ, তাহলে ডি বাইরে, ডি মোর অ্যাপ্রোচেবল হওয়া উচিত। কিন্তু যত ডি তে ইলেকট্রন ভরতে থেকেছে তত কিন্তু ডি এর যেটা সোকল্ড পুয়ার স্ক্রিনিং এফেক্ট ছিল, ইলেকট্রন বাড়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনিং এফেক্টটা বাড়বে। মানে হুম হুম ডি অরবিটালের স্ক্রিনিং এফেক্ট কম, কিন্তু ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে, ডি অরবিটালে 7টা ইলেকট্রন আছে, এই দুটোর মধ্যে স্ক্রিনিং এফেক্ট কিন্তু ডি 7টার বেশি। অবশ্যই 7টা ইলেকট্রন সামনে দাঁড়িয়ে তুই কি করবি, ঠিক আছে। ফলে 4S টা তখন মোর অ্যাক্সেসেবল হয়ে যায় ইলেকট্রন রিমুভ করার জন্য, ঠিক আছে। মানে অ্যাজ ইফ প্রথমে ইলেকট্রন ঢোকার সময় 4S ঢোকে, কিন্তু 4S এ ঢোকার পর ডি তে যে ইলেকট্রন গুলো ঢোকে ইন প্রিন্সিপাল হওয়া উচিত ছিল যে লাস্টে ঢোকা ইলেকট্রন, আমরা অন্যান্য মানে এসপি ব্লকের ক্ষেত্রে তাই দেখি যে যোজ্যতা কক্ষপথেই যা ট্রানজাকশন হওয়ার হয়, ঠিক আছে। কিন্তু এটা যেন একটা পিকিউলিয়ার ব্যাপার যে ট্রানজাকশনটা হয় একটা ভিতরের অরবিটালে প্রথমে। মানে এসে ঢুকে গেল, তারপরে যে ইলেকট্রন গুলো ঢুকছে সেটা ভিতরের অরবিটালে ঢুকছে,
ফলে ইলেকট্রন বেরোনোর সময় তখন আবার 4s থেকে আগে বেরোবে, তারপর ডিতে। এর ফলে যেটা হয় যে সবারই মোটামুটি 4s থেকেই প্রথমে ইলেকট্রন বেরোবে, আর ডি তারপরে অ্যাক্সেস হবে। ফলে মোস্টলি দেখা যায় যে এদের কেমিক্যাল প্রপার্টি এবং অ্যাট দ্য সেম টাইম ডি এর পোর স্ক্রিনিং এফেক্টের জন্য এস এস এর যে ইলেকট্রনটা আছে, যেটা মোস্টলি ডি অরবিটালের প্রাথমিকভাবে ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে বিহেভ করে, সেই ইলেকট্রনটা বের করার মানে ইলেকট্রন ওখানে ট্রানজাকশন হওয়ার প্রপার্টিতে খুব বেশি ডিফারেন্স দেখা যায় না। ঠিক আছে, ওই জন্যই যেমন আমরা যে প্রশ্নটা দিয়ে আজকে ক্লাস শুরু করলাম, সেই প্রশ্নটার দিকে তাকালেই তো বোঝা যায় যে আয়রন ম্যাঙ্গানিজ ইন প্রিন্সিপাল আমরা জানি যে আয়রনের সাইজ ছোট হবে, বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, এবং তার পেছনে দেওয়া যা কারণ আছে। কিন্তু এখানে ওই ডি এর পোর স্ক্রিনিং এর জন্য আরেকটা ফ্যাক্টর থাকবে, যে ডি এর পোর স্ক্রিনিং এর ফলে এস খানিকটা চেপে আসবে। তার মানে যেখানে ডি ইলেকট্রন বেশি সেখানে এটা বেশি হচ্ছে, তাহলে তো এস এর আবার ইয়ে হওয়া উচিত। তাহলে কি দাঁড়াবে, ওটাই ডমিনেট করবে। কিন্তু আয়রন থেকে ম্যাঙ্গানিজ থেকে আয়রনে গেলে পরে যতটা সাইজ কমবে অন্য ক্ষেত্রে থেকে অনেক সেই কমার পরিমাণটা অনেক কম। ঠিক আছে, এটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে যায় ল্যান্থানাইডের ক্ষেত্রে। আমরা ল্যান্থানাইড আমি জানি না আজকে হয়তো পড়াতে পারবো না সেই অর্থে যা দেখছি। ল্যান্থানাইডের ক্ষেত্রে যদি দেখিস, তুই দেখবি ল্যান্থানাইটের রেডিয়াস 14টা এলিমেন্ট আছে, শুরু থেকে শেষের রেডিয়াস 10 পিকোমিটার কি 12 পিকোমিটারের মধ্যে শেষ হয়ে যায়। মানে সাম এক্স পিকোমিটারে শুরু হলো প্রথম এলিমেন্টটা, লাস্ট এলিমেন্টটার রেডিয়াস হয়ে যায় এক্স প্লাস 12 কি 14। ঠিক আছে, মানে আমি তোকে ডেটা দিচ্ছি এক্ষুনি, যারা জানিতে আছে। এটা দেওয়ার আগে আরেকটা ডেটা রিলেটেড প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন যেটা আমার, এই সেটা দেখ, হচ্ছে যে আমি আসছি ঠিক আছে। ঠিক আছে। ধর হুম। এখানে আমার কাছে যেটা রয়েছে ল্যান্থানাইটের অ্যাটমিক রেডিয়াস যদি বলি, ঠিক আছে, ল্যান্থানামের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 187 পিকোমিটার। ঠিক আছে, এবং ল্যান্থানাইট সিরিজের লাস্ট এলিমেন্ট হচ্ছে লুটেশিয়াম। হ্যাঁ, লুটেশিয়ামের ডেটাই দেওয়া নেই, যাই হোক ইট্রেবিয়ামের দেওয়া আছে। ইট্রেবিয়ামের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 173। তাহলে 187 থেকে 173, 14 ডিফারেন্স। হ্যাঁ, মাত্র 14 পিকোমিটারের ডিফারেন্স। এর ফলে ল্যান্থানে, যেটা আগের দিন বলছিলাম যে কেন ইউরেনিয়াম মানে অ্যাটমিক বোমা তৈরি করার জন্য দেশগুলোকে এত মাল মশলা পোয়াতে হয়, অ্যাটমিক বোমা কি করে বানাতে হয়, এটা মোটামুটি টেকনোলজি এখন সর্বজনবিদিত, মানে পড়ানো হয় বইতে। ঠিক আছে, ফলে এটা এমন কি ব্যাপার, অবশ্যই তোকে টুইক করতে হবে একটু একটু, সেটা আলাদা কথা, কিন্তু 100 কত মূল থেকে ঝামেলা। কত বললি? হ্যাঁ হ্যাঁ, এটা কি বই থেকে বললে? কোনটা? এই 187 থেকে কত বললে? 187 থেকে 176 না কত বললাম জানি, 173। আচ্ছা। ঠিক আছে, মানে 14 ডিফারেন্সে পুরো সিরিজটা কভার হয়ে যাচ্ছে। তুই যদি এটা অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে দেখিস, হুম, অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে মোস্ট অফ দ্য মানে ওদের সাইজ গুলো এতটাই কম্পারেবল হয়ে যায় যে তুই মাপতেও পারিস না। অ্যাক্টিনয়েড সিরিজটা তোর বই থেকে খুলে দেয় দেয়নি যে দেয়নি অ্যান্থেফিনিতে দেয়। অর্ধেকের নেই। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে না তুই যদি দিয়েছে, খেয়াল করিস, আয়নীয় ব্যাসার্ধটা দিয়েছে। হ্যাঁ না আয়নিক দিয়েছে রেডিয়াস তো, দিয়েছে, তাও না অনেকের নেই। দিয়েছে 89 থেকে 96 দিয়েছে। না সরি ওটা তো ক্রমিক সংখ্যা বলছে, হয়েছে। হ্যাঁ মানে উম, ওখানে খেয়াল করে দেখ যে আয়নিক রেডিয়াস M+3টাও যদি ধরি, তাহলে অ্যাক্টিনিয়ামের শুরু হচ্ছে 111 থেকে, অ্যান্ড হ্যাঁ আমরা এখানে আছি 99 দিয়েছে, ক্যালিফোর্নিয়াম, 99। ক্যালিফোর্নিয়ামে 98। ঠিক আছে, কারণ ওই 12-13 তারপরে গুলোতে তুই লাস্টের এইটা দেখ না মোটামুটি। দেয়নি, সেগুলোতে দেয়নি। অ্যামেরিসিয়াম, অ্যামেরিসিয়ামের +3 রেডিয়াস 99 পিকোমিটার, কুরিয়ামের 99 মিলিমিটার, ভার্কিলিয়ামের 98, ক্যালিফোর্নিয়ামের 98। পরের গুলো যে দেয়নি এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই জায়গায় এসে মোস্ট অফ দেম আর রেডিও অ্যাক্টিভ, ফলে খুব স্টেবল নিউক্লিয়াস নয় যে তুই তার রেডিয়াস মাপবি, এবং রেয়ার। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে এদের সাইজ এতটাই কম্পারেবল হয়ে যায়, তোকে সাইজ মাপতে গেলে তো কোনো একটা কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি ইউজ করতে হবে, তো ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ওই ডেটাগুলোই মিসিং। ঠিক আছে, বোঝা গেল? বোঝা যাচ্ছে। হুম, তো অক্সিডেশন স্টেট খেয়াল করার সময় জাস্ট এগেইন যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি, তাহলে আমি মোস্টলি অক্সিডেশন স্টেট আন্দাজ করে ফেলতে পারবো। এই অক্সিডেশন স্টেট থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো তোকে এরকম দেবে যে লেটস সে, মানে আমি যদি একটা প্রশ্ন তোকে দেখতে পাই, একটা দেখ এখানে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট অফ এলিমেন্টস অফ 3D সিরিজ বলে একটা সিরিজ বইতে দেওয়া আছে, প্রত্যেকের বইতেই থাকবে। ঠিক আছে, হুম, যে কার কোনটা অক্সিডেশন স্টেট হয়। এবং তুই যদি, এবং তোদের 3D সিরিজটা নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে, মোস্টলি
40 টডি নিয়ে খুব একটা করবে না। এবং তার সঙ্গে দেখ এই যে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট অক্সিডেশন স্টেট, এইখানে কতগুলো ফ্যাকচুয়াল জিনিস দেওয়া ইয়েটা আছে। বল না। আচ্ছা, কি পেয়েছি কি পেয়েছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেমন ধর আমি যদি একটা একটা করে ডিল করি, ঠিক আছে, মানে কয়েকটা, আমি সবগুলো ডিল করবো না, যে বলছে যে the elements that exhibit highest number of oxidation states are placed in the middle of the transition series, ঠিক আছে। হুম, এটা কেন হবে? কারণ যে হ্যাঁ বল বল। কারণ মিডিল অফ দ্য অক্সিডেশন সিরিজে ওই কি অক্সিডেশন বললি, সিরিজ না, ট্রানজিশন সিরিজ। ট্রানজিশন মেটাল সিরিজে ওই আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা বেশি, তাই জন্য সহজে মানে ওখানে জারণ স্তরটা অনেকটা ফ্লাকচুয়েট করবে বেশি, মানে অনেক উঁচু থেকে অনেক নিচু অব্দি। ঠিক কথা, মানে প্রথম কথা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন এবং প্রচুর ইলেকট্রন, ঠিক আছে। হ্যাঁ, মানে মাঝের দিকে হলে পরে D5 4s2, D5 4s1 এই ধরনের জিনিস হ্যাঁ রয়েছে, হ্যাঁ, ঠিক আছে। মানে ফলে ম্যাঙ্গানিজের সিরিজের। হ্যাঁ, ম্যাঙ্গানিজ সিরিজে মানে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সিরিজে এবং ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ সিরিজে দুটোই দুটোই আছে, দুটোই ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ। দুটো- দুটোই। ওই জন্যই আমরা দেখেছি যে অক্সিডেশন কমন, সবচেয়ে ল্যাব রিএজেন্টের সবচেয়ে কমন দুটো অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, একটা হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বা পটাশিয়াম ডাইক্রোমেট বা সোডিয়াম ডাইক্রোমেট, দিজ আর অল ক্রোমিয়াম +6, অ্যান্ড আরেকটা হচ্ছে KMnO4 বা ম্যাঙ্গানিজ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যেটা ম্যাঙ্গানিজ। Mn+7, ঠিক আছে। এবং হুম তুই যদি এখানে রেডক্সটা খেয়াল করে দেখিস যে আমি যদি Mn এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, বাকিরা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ Mn এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে কি, সেটা আর্গন। Mn হচ্ছে কত, 25, 3d5 তাহলে 3d5 4s2। 3d5 4s2। তাহলে খেয়াল করে দেখ যে ওর Mn এর কি কি পসিবল অক্সিডেশন স্টেট থাকবে বলতো? +2, দুই দুই 2 থেকে 5 7 অব্দি সবগুলো। 2 থাকবে, হ্যাঁ ঠিক, 2 থেকে 7। এবং এই জন্যই Mn অক্সিডেশন আমরা দেখেছি যে Mn ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে তুই দাঁড় করাতে পারবি, ঠিক আছে। হ্যাঁ, Mn এর সবচেয়ে কমন দুটো অক্সিডেশন স্টেট হচ্ছে +2 আর +7, +7। এবং তুই এই মানে দুটোর এই মধ্যে দুটো ভ্যারি করতে কমন, পারবি। এই দুটো কেন কমন সেটা কি থিওরিটিক্যালি বলা যাবে? হ্যাঁ যাবে, তার কারণ হচ্ছে যে +2 হলে পরে আর্গন 18 3d5, আর হ্যাঁ, +7 হাফ হয়ে গেলে সেল হয়ে আর্গন যাচ্ছে। 18, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আর্গন 18। হ্যাঁ, তো এর মাঝামাঝি, ওই জন্য আমরা বলেছিলাম, খেয়াল করে দেখ, যখন আমি রেডক্স পড়িয়েছি বিভিন্ন ক্ষেত্রে এটা বলেছি যে পারম্যাঙ্গানেট MnO4- যেটা Mna+7, ঠিক আছে। হ্যাঁ, হুম, এই পারম্যাঙ্গানেটকে তুই বিভিন্ন উপায়ে অক্সিডাইজ করতে পারিস, এবং সেক্ষেত্রেও বিভিন্ন জায়গায় যায়, অবভিয়াসলি বিভিন্ন এর যে ফার্দার স্টেবল গ্রুপগুলো আছে সেখানে যাবে। আমি বলেছিলাম যে যদি তুই হাইলি অ্যাসিডিক করিস, হাইলি অ্যাসিডিক বা অ্যাসিডিক হোয়াট এভার ইট মে বি, দেন এটা যাবে কোথায় যায়, +2 ম্যাঙ্গানিজে তে। চলে আসে। হ্যাঁ, না, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজে যায় না, ম্যাঙ্গানিজে যায় না। MnO2 তে যাবে। না, MnO2 তে না। MnO2 যাবে না, ক্লিয়ার। হাইলি অ্যাসিডিক হলে পরে MnSO4 এ যাবে, ঠিক আছে। MnSO4। হ্যাঁ MnSO4 মানে Mn+2 তে যাবে, সোজা কথা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তুই যদি মাইল্ড, বেসিক অর নিউট্রাল, ঠিক আছে, এখানে যাস, তাহলে এটা +4 এ যাবে, মোস্টলি MnO2, MnO2 ঠিক রাইট। আছে। অ্যান্ড যদি তুই হাইলি বেসিক ইউজ করিস, হাইলি বেসিক হাইলি বেসিকেই তো আছে মনে হয়। কি আছে? MnO2 এগুলো আমি সাথেই রিয়াকশন আছে। কন্ডিশনের কথা বলছি, ও আচ্ছা আচ্ছা, সরি সরি। রিয়াকশনের পিএইচ এর কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ, MnO4 দিয়ে তুই যদি অক্সিডেশন করিস ইন হাইলি অ্যাসিডিক কন্ডিশন অর অ্যাসিডিক কন্ডিশন, হাইলিও লাগবে না, ইট উইল গো টু +2। Mn এর +7 দিয়ে তুই যদি মাইল্ড, বেসিক অর নিউট্রাল এরম মিডিয়ামে যদি তুই অক্সিডেশন করিস, তাহলে এটা +4 এ যাবে। তার মানে দিস ইজ আ 5 ইউনিট অক্সিডেশন, দিস ইজ আ 2 ইউনিট অক্সিডেশন, সরি 3 ইউনিট অক্সিডেশন। অ্যান্ড হাইলি বেসিক হলে পরে এই ভদ্রলোক যাবেন হচ্ছে HMnO4-, which is +6, তার মানে দিস ইজ 1 ইউনিট। তার মানে এক তো MnO4 ইজ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু তার থেকেও বড়
প্লাস পয়েন্ট হচ্ছে একে প্রায় তুই রেগুলেটরের মতো ইউজ করতে পারিস করেসপন্ডিং অক্সিডেশন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইচ এম এন ওই অ্যানায়নটার নাম কি? এইটা হ্যাঁ হ্যাঁ। এই চেনার কি জানো, বাই পারম্যাঙ্গানেট বোধ হয়। আচ্ছা ঠিক আছে। হুম, বাই পারম্যাঙ্গানেট। তা আমি একটু দেখে বলেছি। হাইড্রোজেন থাকলে তো বাইপারই হয়, ওই আর কি, ওরকম কিছু হয় না। হ্যাঁ, বাই পারম্যাঙ্গানেট বা হাইড্রো পারম্যাঙ্গানেট আয়ন বা বাই পারম্যাঙ্গানেট আয়ন, ঠিক আছে। হুম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা 10 নয় কিন্তু, হ্যাঁ, 1 ইউনিট। মানে তুমি এটা বলছো যে উম, ঠিক আছে, কি মানে এটা বলছি বল? বলা ভালো 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 যে মানে যেহেতু তুমি ম্যাঙ্গানিজ করছো, ম্যাঙ্গানিজের রিডাকশন হবে, এইটা বলা ভালো হবে। আরে হ্যাঁ, সে তো বলা ভালোই, বাট মানে হাউ ডাজ ইট ম্যাটার, ঠিক আছে? মানে ম্যাঙ্গানিজ কে তুই অন্যকে অক্সিডাইজ করতে বেশি ব্যবহার করিস, এবং তার সুবিধাটা হচ্ছে যে এটাকে প্রায় রেগুলেটরের মতো ইউজ করা যায়, যে আমি কত ইউনিট অক্সিডেশন চাই সেই অনুযায়ী আমি ডিফারেন্ট কন্ডিশন ইউজ করে আমি ওটাকে করে দিতে পারবো, বিকজ ইট হ্যাজ মানে প্রচুর অ্যামাউন্ট অফ পসিবল অক্সিডেশন স্টেট রয়েছে, ঠিক আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা সত্যি। হুম, তবে সিরিজ সিরিজের মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে কত? মোস্ট কমন অক্সিডেশন states of the 3D series is +2, ঠিক আছে? কারণ 4s এর দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, ঝামেলা খতম, ঠিক আছে? হ্যাঁ, এবং এই জন্যই ওই ডি সিরিজের প্রপার্টি গুলো সেম, বিকজ মোস্ট কমন অক্সিডেশন স্টেট যেটা হয় সেইখানে আমি কোনো পার্থক্য ধরার মতো জায়গায় নেই, প্রত্যেকের 4s থেকে ইলেকট্রন বেরোচ্ছে, প্রত্যেকেরই ডি তে আছে। স্লাইড যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, দ্যাট তুমি ডিফারেন্স কামস ফ্রম। রেডিয়াসে হবে তো, হ্যাঁ হ্যাঁ। সেটা তো ওই রেডিয়াসের জন্য যে হবে সেইটুকুই হবে মনে হয়। না না, যে স্লাইড ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা আসবে মোস্টলি ওই ভেতরে ডি কার 3টে আছে, কার 5টা আছে, কার 8টা আছে তার উপর, সেটাই ঠিক আছে? বললাম যে রেডিয়াসের জন্য মানে ওই আর কি ডি এর কটা ইলেকট্রন আছে তার উপর। সেটা রেডিয়াসকে খুব কিছু কন্ট্রিবিউট করবে না, সেটা মোস্টলি কন্ট্রিবিউট করবে হচ্ছে ওই আমরা যেটা এতক্ষণ ধরে বলে আসছিলাম যে ডি এর একটা পুয়ার স্ক্রিনিং এফেক্ট আছে, সেই পুয়ার স্ক্রিনিং রেডিয়াস এফেক্টটা কন্ট্রিবিউট কতটা করবে পুয়ার। না, তাহলে তাহলে ওই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ কেন হবে যে ম্যাঙ্গানিজ আর ফেরাইট অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস কি হবে? না না, তুই কোশ্চেনটার মানে কনটেক্সটাই মিস করছিস। একটা জায়গায় প্রশ্নটা ছিল যে আমার সাইজটা কি হবে, তাও একটা আয়নিক রেডিয়াসের ছিল, ফরগেট, সেটাও আমি যদি অ্যাটমিক রেডিয়াসও বলতাম, একটা আমি বলছি সাইজ কি হবে, সাইজ ইজ ডিটারমাইন্ড বাই দ্য, মানে আমি যদি ভাবি যে কোথায় আমার অ্যাটমটা শেষ হচ্ছে, ঠিক আছে? যদি এটা পুরো ঠিক ডেফিনেশন নাই, বাট আমি যদি ভাবি যে ওখানে কোথায় অ্যাটমটা শেষ হচ্ছে। আর আমি এখানে বলতে চাইছি যে কেন 3D সিরিজের কেমিক্যাল প্রপার্টিটা কাইন্ডা সিমিলার, এবং যত আমি অ্যাক্রস দ্য ডি নিচে নামবো, মানে 3D থেকে যদি আমি 4D সিরিজে যাই, তাহলে ওই 4D সিরিজের এলিমেন্ট গুলোর মধ্যে কেমিক্যাল সিমিলারিটিস আরো বাড়বে, তার নিচে গেলে আরো বাড়বে, ঠিক আছে? এইটার কারণ হচ্ছে যে এদের কমন অক্সিডেশন স্টেটটা +2, এবং সেই +2 এর দুটো ইলেকট্রন বেরোচ্ছে কোথা থেকে, 4s থেকে। সেটা একটা 4s, প্রত্যেকের ক্ষেত্রে 4s, ফলে বেসিক ভ্যালেন্স অরবিটালের যে নেচারটা সেটা প্রত্যেকের ক্ষেত্রে সেম থাকছে। তারপরেও যেটুকু স্লাইড ডিফারেন্স হচ্ছে, আমরা তো বলছি যে ডিফারেন্স হচ্ছে, নাহলে আমি কি করে সেপারেট করছি, ঠিক আছে? যদিও সেপারেট করা খুব কঠিন, ঠিক আছে, কিন্তু আমি সেপারেট করতে পারছি। তার সিম্পল কারণটা হচ্ছে যে ওই যে 4s এর ভিতরে যে ডি অরবিটাল ইলেকট্রন গুলো আছে, সেটা কারো ক্ষেত্রে দুটো, কারো ক্ষেত্রে 5টা, কারো ক্ষেত্রে 8টা। ওইখান থেকে একটা স্লাইড, মানে ওই 4s এর দুটো ইলেকট্রনের কেমিক্যাল নেচারটা একটু হলেও চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? হুম হুম। আচ্ছা, তারপর ধর আহ, বল এই প্রশ্নের তোরা উত্তর দে, যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, মানে ফার্স্ট পিডি গ্রুপটা আর কি, এরা
খুব একটা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় না, কেন? কারণ ওদের ডিএ একটাই ইলেকট্রন আছে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট মানে? ক্লাস টু তেই থাকবে। ভ্যারিয়েবল মানে এটা ভ্যারি, যে আমরা দেখলাম যে ম্যাঙ্গানিজের কতগুলো অক্সিডেশন স্টেট হয় পসিবল, মানে মোটামুটি স্টেবল অক্সিডেশন স্টেটই তো চারটে দেখলাম, +7 +2 হ্যাঁ হ্যাঁ +4 +6, ঠিক হ্যাঁ। আছে, তারপরেও হয় +3 হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি বলছি মানে যে, আমি বলবো নাকি? একটু বল বল দাঁড়া, বল। আমি একটু আচ্ছা ঠিক আচ্ছা, আছে, কোশ্চেনটা বলে অন্যরাও নিই, বল। তারপর বলবো। ঠিক ঠিক ঠিক, অন্যরাও বল। আরেকবার বলো। আমি সেটাই জন্যই বলছিলাম, ঠিক আছে। আমি বলছি যে স্ক্যান্ডিয়ামটা, হ্যাঁ বলো। স্ক্যান্ডিয়াম, আমি লিখে দিচ্ছি, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম does not show variable oxidation state. Why? হ্যাঁ, বুঝতে পেরেছি কোশ্চেনটা। সিম্পল, তুই ইলেকট্রনিক আমি কনফিগারেশন বলবো চিনিস, না, এটা আমি হচ্ছে বলছি প্রথম। তাহলে, মানে চেষ্টা করছি। হ্যাঁ, বল বল বল। সিম্পল হচ্ছে এদের আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা খুব কম, মানে এক দুটো তিনটে। আনপেয়ার্ড আছে। ইলেকট্রনটা এখানে ম্যাটারই করছে না, ইলেকট্রন সংখ্যাই কম। হ্যাঁ, হ্যাঁ এদের মানে সবার n আনপেয়ার্ড ইলেকট্রন কম -1 বললে কি অসুবিধা? আনপেয়ার্ড ইলেকট্রন তো ম্যাটার করছে না, আর পেয়ার্ড ইলেকট্রন হলে কি তাকে বের করা যায় না? যায়, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কম এটা বললে হবে। হুম, এক্ষেত্রে আনপেয়ারটা ম্যাটার করছে, আনপেয়ারটা বলবি যেখানে আনপেয়ারটা ইম্পর্টেন্ট, লাইক ইম্পর্টেন্ট, মেটালিক হ্যাঁ হ্যাঁ। বন্ডিং অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। হুম। ইলেকট্রন মানে সংখ্যাই কম মানে এবং, মানে দাঁড়াও, হ্যাঁ বল দাঁড়াও বল। দাঁড়াও দাঁড়াও। মানে তাহলে তাহলে যদি বলে যে ম্যাঙ্গানিজের অনেক জারণ দেখা যায় কেন, তাহলে তখন উত্তরটা কি বলবো তাহলে? প্রচুর ইলেকট্রন আছে। তা যদি ইলেকট্রন তাহলে আছে তাহলে বলতে ওই লাইনটা ঠিক কিরকম একটা লাগছে। মানে ইলেকট্রন আমি আছে। সিম্পল করে বললাম, আমি তো বললাম যে ম্যাঙ্গানিজের বের করে বললে, ক্ষেত্রে। তাহলে দাঁড়াও 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 দাঁড়াও। তাহলে যদি আমি এরকম বলি যে জেডএন এর ক্ষেত্রে জারণ স্তর কম কেন, মানে কম দেখা যায় কেন, তখন কি কার ক্ষেত্রে? পার্থক্যটা হবে? মানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে অনেকগুলো জারণ স্তর, হুম, জিঙ্কের ক্ষেত্রে অনেক কম জারণ স্তর কেন? যদি কোশ্চেনটা এরকম করি, তার কারণ হচ্ছে ওখানেও তো প্রচুর জিঙ্কের ইলেকট্রন। নিউক্লিয়ার চার্জটাও বেড়ে গেছে, সেখান থেকে ইলেকট্রন বের করাও মুশকিল। ওই অপটিমাইজেশনটার জন্যই তো ট্রানজিশন স্টেটের মাঝামাঝিতে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট হয়। আচ্ছা, মানে আমি মানে কারণটাই জানতে চাইছি, কিটা হবে হুম, সেটাই জানতে। প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রন বের করার জন্য ইলেকট্রন থাকতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে ইলেকট্রন থাকলেই হলো না, ইলেকট্রন বের করার জায়গা থাকতে হবে, ঠিক আছে, মানে বের করার মতো আহ সহজ হতে হবে আর হ্যাঁ কি, ঠিক হ্যাঁ, আছে। সেটাই সেটাই। একটু এদের ক্ষেত্রে কারণগুলো একটু লিখে দাও, একটুখানি কারণগুলো, এক এক লাইনে, মানে পয়েন্ট করে আর আচ্ছা, কি। কি বলে ওটাকে জানো? এটা একটু অন্য কালি ওই, দিয়ে লেখো আর ঠিক আছে। আচ্ছা, টু শো ভ্যারিয়েবল অক্সিডেশন most first one have the one has plenty of oxygen electrons in numbers, then those electron should be easily removable, that is corresponding
আয়নাইজেশন এনথালপি মাস্ট বি লো। কথাটা বলা ঠিক নয়, কিন্তু আমি তাও বললাম লো। লো বা অ্যাচিভেবল। এবং এটাই তোকে উত্তর দেবে, এই যে লো বা অ্যাচিভেবল যাই বল না কেন, এটাই তোকে উত্তর দেবে যে দেখবি তোদের একটা একটা প্যারামিটার হচ্ছে যে বেসিক্যালি কি বলে ওর নাম, আহ এই যা কেটে গেল না। হ্যাঁ, সেটা একটা প্যারামিটার দেখবি যেখানে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নিয়ে কথা বলি। এবার সুমন্ত স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল পড়া হয়ে গেছে, চন্দ্রিমাদের মানে কোনটা হয়নি, বলছো এক্সেপ্ট তুমি? আমি একবার স্কুলে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পটেনশিয়াল বলতে কোনটা বলছো? তোকে ওটা বলে দিতে হবে। তাহলে তুই কি পড়লি? ইলেকট্রোকেমিস্ট্রি। ও, ইলেকট্রোকেমিস্ট্রি সেটাই হবে। আবার ভাবার কি আছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর কোথায় আছে? রিডাকশন পটেনশিয়াল ইয়েস। মানে আমি পড়েছি, কিন্তু আমাকে রিক্যাপ করতে হবে। ইয়ার ইয়ার ইলেকট্রোকেমিস্ট্রি কাউকে পড়ানোর পর, ধর সে পড়েনি, কিচ্ছু পড়েনি, ইলেকট্রোকেমিস্ট্রি সব ক্লাস অ্যাটেন্ড করেছে আর কোথাও বাড়ি গিয়ে পড়েনি, তারপর যদি তাকে বলা হচ্ছে থাকে না যে এই চ্যাপ্টারের 5টা কি বুঝতে পয়েন্ট বলো পেরেছি। তো, তার প্রথমটাতেই আসবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আসা উচিত আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিকজ হ্যাঁ ইলেকট্রোকেমিস্ট্রি হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ আছে হ্যাঁ, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের উপর, ঠিক আছে? হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঁ রিডাকশন পোটেনশিয়ালকে বাংলায় কি বলে? প্রমাণ বিজারণ বিভব। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এটা আমরা পড়েছি কালকে এটা মেবি। পড়েছিস? হ্যাঁ, এই কালকে স্কুলে মনে হয় পড়িয়েছি। আমাদের খুব আচ্ছা, তাড়াতাড়ি বলেছে, কিন্তু কি বলেছে পুরোটা ঘাটা এখনো কিন্তু বলেছে আমি নি। আমি আমি তোকে তোদের স্কুলে একবার 11-এ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বলেছিলাম, ঠিক আছে? ও, এসেছি, তাই রেডক্স তো, হ্যাঁ, পড়াতে গিয়ে, মনে পড়ে গেছে। স্কুলে পড়িয়েছিলাম, বেশ ডিটেলে পড়িয়েছিলাম। তোরা চিনিস, মানে সেই ক্লাসটায় চন্দ্রিমা ছিল, জয়া ছিল, অর্কিতাও বোধহয় ছিল, ঠিক আছে? আমার মনে নেই তো অর্কিতার মুখটা। উম, চন্দ্রিমার জয়ার কথা মনে আছে। আর ইয়ে ছিল বোধহয়, ওই মেয়েটির নাম কি, ইংরেজি ভার্সন, আহ স্বামী বোধহয়। তো হ্যাঁ, দেখবি তোরা এটা নিয়ে যে এই ট্রানজিশন মেটেরিয়াল গুলো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নিয়ে কথা বলা হয়, ঠিক আছে? আমরা ইলেকট্রিক পড়ার সময় স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বলবো, বাট আমি যদি সহজ করে খানিকটা বলে দিই, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? হ্যাঁ, আমি শর্টে লিখলাম। এটাকে এইভাবে লেখা হয় E0, আর এখানে লেখা হয় এম প্লাস লেটস সে এন এম, ঠিক আছে? এইভাবে লেখা হয়, ঠিক আছে? হ্যাঁ, বা এটাকে M+n1+n1, এটা লেখা সবচেয়ে জেনারেল, ঠিক আছে? দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, বা বাংলায় বললে পরে কি বললাম, প্রমাণ বিজারণ বিভাগ। বিজারণ বিভব, ঠিক আছে? হুম। সোজা কথায় এই যে এন, মানে N1, ঠিক আছে? এরকম একটা অক্সিডেশন স্টেট থেকে কেউ এন, ওখানে দুটোই N1 লিখেছো তো, একটা তো N2 হবে। ইয়াপ N2 তে যাচ্ছে, ঠিক আছে? এটা, এবং আমি বলে দিচ্ছি যে N1 > N2, তার মানে এটা কি রিয়াকশন হচ্ছে? অক্সিজেন। রিডাকশন। রিডাকশন। এই রিডাকশন বিক্রিয়াটা হতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকেই বলা হয় বিজারণ বিভব, নট প্রমাণ বিজারণ বিভব, বিজারণ বিভব, ঠিক আছে? তার মানে এটাকে ছোট করে বললে পরে যে, এটা একটু ডিপ কালি যদি সুইচ করি, কোন তোমার ওইটা একটু বাড়ি নাও বিজারণ, না, খুব ঝাপসা হয়ে যায়। কি বাড়ি নেবো? কালার গ্রেডিং ওইটা, থিকনেস, থিকনেস না এটা। হ্যাঁ হ্যাঁ। কোন কোন বিজারণ বিক্রিয়া, এটা এটা আমাদের জল রঙের মতো হচ্ছে, মানে তুমি এটাই হ্যাঁ পছন্দ করো। হ্যাঁ, পছন্দ করি, সেদের যদি অসুবিধা দাঁড়া তাহলে একটু ওয়াটার কোন কালারটাই লেখা আছে। কোন বিজারণ বিক্রিয়া ঘটার, এই কেস করেছে,
এটা ভালো না, এই নর্মাল করে লিখছি, তোদের অসুবিধা হচ্ছে। কোন বিজারণ বিক্রিয়া ঘটার যে চাহিদা, মানে এটা খুব ভালো ডেফিনেশন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, চাহিদা। আকাঙ্ক্ষাটা ভালো ওয়ার্ড তো। আচ্ছা, আকাঙ্ক্ষা। তাকে আকাঙ্ক্ষা কেউ বুঝতে পারবে না তুমি এটা আকাঙ্ক্ষা লিখেছো। অয়াকার, কয়াকার, উময় ক্ষয়াকার, ঠিক আছে। ক্ষয়াকার না কিন্তু জানো সেটা ক্ষয়াকার নয়। ক্ষয় আকার হয়, আমি যতদূর আমি আন্দাজ করতে পারছি। আমার কিন্তু তা মনে হয় না, মানে তোর কাছে কি, তোর কাছে যদি ডেটা থাকে তো আমি স্বীকার করে নেবো, ডেটাটা কিন্তু আমি তুই যদি দেখতে হবে, আমার ডেটাটা মানে আমারও খানিক মানে শিওর শিওর নয়, কিন্তু ওই দিকটা বেশি ঝুঁকে আছি। আমি দেখছিলাম এক দুবার, মনে নেই কিয় আর। মানে কি বলতো জানিস? জানতাম, ভুলে গেছি। কিয়, কিয়টাকে যুক্ত বর্ণ। হ্যাঁ, যুক্ত বর্ণ। কোন দুটো জিনিসের যুক্ত বর্ণ এটা? খ আর ম। কি কি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। খ কি আর বল? ম। বর্ণ। খ আর ম। হ্যাঁ, আমি জানি না তাও। খ হচ্ছে এভাবে মানে লেখে, আর ম, আচ্ছা এটা বলেছে চন্দ্রিমা। এবার ইয়ে খ বল। তো হবে, ঠিক আছে, এইটুকু এইটুকু আমি শিওর। আর একটা ময় মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে এটাই হবে। আচ্ছা তাহলে এটা চন্দ্রিমা প্লাস সুমন্ত। অর্কিতা? আমারও মই মনে হচ্ছে। বা উমা হতে পারে। খ আর উম, এটা আরেকটা, চন্দ্রিমা ভার্সন 2। ইয়, ভার্সন 2, সিজন বাড়ি দাও এবার। বাংলা ভাষাটাও ঠিক করে ঠাউর করতে পারি না, আমি তো এখনো হীনমন্যতায় থাকি যে আমাকে জানতে হবে, জানতে হবে। এটা বহু মানুষ জানে না, তোদের দোষ নয়, বাট কতটা প্যাথেটিক আরে যে আমি আমরা। জানতাম, ভুলে গেছি, ঠিক আছে, আমি ফ্যাক্টটা জানি না, দুঃখিত তার জন্য। ওই জফলা টাইপ কি কিছু? কিয় হচ্ছে ক প্লাস পেট কাটা মূর্ধন্য স। বুম, বুম পড়েছে। না, আমি ঠিক আছে, আমি একটা চেক করে দেখবো একবার। প্রমাণও দিয়ে দিতে পারি, এই দেখ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, যুক্তাক্ষর ক লিখলে ওটাই দিয়ে দেবে। বসন্ত পেট কাটা মূর্ধন্য স। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। নে বাংলাও আমি পড়িয়ে ইউটিউবের দিবি। একটা দুটো চ্যানেল দেখেছি যেগুলো এরকম এই বিভিন্ন ধরনের যে ওয়ার্ড মানে অক্ষরগুলো ইউজ হ্যাঁ করা মানে হয় না সেই আমাদের কাজগুলো আমাদের করে। এই নীলগঞ্জে থাকেন এক ভদ্রলোক, সম্ভবত নীলগঞ্জেই থাকেন, ওনার নামটাই মনে করতে পারছি না। ওনার চ্যানেলের নাম হচ্ছে আমার বাংলার প্রকৃতি। হ্যাঁ, আমিও মনে হয় ওই বাংলা ও চ্যানেলটারই বাংলার প্রকৃতি। মানে উল্লেখ করছে, ঠিক আছে, আমি নামটাও ভুলে গেছি, লোকটার নামটাও জানি না, কিন্তু দেখেছি একটা দুটো ভিডিও ওই চ্যানেলে, ওই বিভিন্ন লোকটাকে বৈঠকে আমি মনে করি, রেফারেন্স দেয়। মানে আমি অনেকবার লিখেওছি ওনাকে কমেন্টে, ওনার ভিডিওতে, যে হি ইজ ডুইং আ স্প্লেন্ডিড জব। মানে বাঙালি বাংলা ভাষা সম্পর্কে যে উদাসীনতায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে একটা লোক ইউটিউব চ্যানেল খুলে একটা ছোট 3x2 বোর্ড নিয়ে হ্যাঁ হ্যাঁ, যেসব ওটাই ওটাই ভিডিও হবে। করে, এবং আর এখন তো আমি লাস্ট 1 বছরে দেখছি যে ও নিজের স্কেলটাকে আরো বাড়িয়েছে। ও শুধু বাংলা ভাষায় আটকে নেই, বাংলা ভাষার আরো অনেক কিছু, মানে বাংলার সঙ্গে ওতপ্রোত, মানে বাংলার জঙ্গলের গাছ, বাংলার বিভিন্ন রকমের হ্যাঁ হ্যাঁ ফল, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি দেখেছি। সেগুলো সে বোঝানোর চেষ্টা করে, এবং হি ইজ ডুইং আ স্প্লেন্ডিড জব, ঠিক আছে। মানে আহ, নমস্য ব্যক্তি হিসেবে তাকে ট্রিট করি আমি অন্তত, ঠিক আছে, এবং আমি মনে করি প্রত্যেকটা বাঙালির করা উচিত। বিকজ ওই যে বললাম না যে বড় লড়াই লড়তে না অনেক সোজা, বিশাল বড় কিছু হচ্ছে আমি ঢুকে গেলাম। এই লোকটা একটা ইউটিউব চ্যানেল খুলে কি করছে, সিম্পলি লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছে যে কেন এই যুক্তাক্ষরটা এইটা, ঠিক আছে, এটা সে এক্সপ্লেন করার চেষ্টা করছে। এবং আহ, মানে দেখবি, আমি যদি এখানে, আমি রিসেন্টলি এই বোধহয় মাস দুয়েক আগেই আমি ওনার একটা ভিডিওতে দেখলাম, এবং আমি ওনাকে রীতিমতো ওনার কাছ থেকে শিখি আর কি, ঠিক আছে। যদি আমি লিখি আল্লাহ, ঠিক আছে, আমি আগে ফনেটিক্যালি লিখছি। আচ্ছা, ওটাকে মূর্ধন্য ষ বলে। আমি জানি তুমি জানো হয়তো, কিন্তু পেট কাটাটা বলে না। জানি আমি।
আমি যদি আহ্লাদ লিখি, ঠিক আছে, আহ্লাদ না, ওটা কি জানি সরি শব্দটা আমি ভুলে গেছি। আহ অপরাহ্ন কি, ভুলে গেছি। না না না, মানে উনি কোত্থেকে খুঁজে নিয়ে এসছে, আমি শব্দটাই ভুলে গেছি এখন হ্যাঁ আমি মানে। দেখেছি একটা যুক্তাক্ষর নিয়ে এসেছে, যেটা অনেক প্রাচীন বইয়ে হয়ে রয়েছে। হ্যাঁ, এই ল, ঠিক আছে। তো একটা নয়ের উচ্চারণ, কিন্তু সেটা আমরা ও বোধহয় এইটা, হ্যাঁ, মানে ধর ভন্ডুল কথাটার মধ্যে যেটা থাকবে, ঠিক আছে। তো দেবে না বাংলা, ফোনেটিক্যালি বাংলাতে লিখ। হচ্ছে না। না আমার এটা দেয়, কারণ আমি প্রচুর বাংলা লিখি। ঠিক আছে। এই যে এইটা, ঠিক আছে, ভণ্ড, ঠিক আছে, লিখেছি না। এই যে ভণ্ড আমি লিখেছি, একটু বড় করো। ঠিক আছে। এই ভণ্ডতে খেয়াল করে দেখ, এই যে চিহ্নটা দিয়েছে না, দেখ, এই এই এর সঙ্গে, মানে এরকম একটা বেঁকে এসছে, তার সঙ্গে এইটা, মানে এটা এটা আমি লিখলাম কি না, মূর্ধন্য ন প্লাস ড, এই দুটো যুক্ত করে লিখলাম। তাহলে আমি হুম। এই অবধি মানতে পারি যে এরকম সামথিং কিছু হতো, কিন্তু এটাকে একটা ল এর মতো হয়ে গিয়ে উঠে গেছে। তাহলে আমি ড এর পোর্শনটা বুঝতে পারছি, এই পোর্শনের ড এটা বুঝতে পারছি, কিন্তু এই ল ব্যাপারটা কোত্থেকে আসছে। তো উনি বাংলা ভাষাতে মোটামুটি সংস্কৃত থেকে পালি টালি হয়ে ডিরাইভ হয়েছে, উনি অনেকগুলো রেফারেন্স থেকে দেখালো যে এক সময় মূর্ধন্য ণ কে এইভাবেই লেখা হতো, ঠিক আছে, খানিকটা ল এর মতো এরকম, ঠিক আছে। তো এটা করতে গেলে কিন্তু মানে পাছা ঘামিয়ে পড়তে হয় বসে, ঠিক আছে, আমি বুঝি এটা, ঠিক আছে, লোকে বুঝতে পারবে না, ওরা বলে দিচ্ছে কথা এরকম। এটা করা এত সহজ ব্যাপার নয়। এটা করতে গেলে ওই একটা স্মল ইনফরমেশন পেতে তাকে পাতার পর পাতা পড়তে হয়েছে, রিভেরিফাই করতে হয়েছে, নিজেকে কনফিউজ করতে হয়েছে, আবার সেই কনফিউশন ভাঙতে হয়েছে। তারপর সে এসে বোর্ডে ওই দু চারটে, মানে এটা বুঝাতে কতক্ষণ লাগলো, 5 মিনিট, ঠিক আছে। উনি আরেকটু ডিটেলস আর একটু স্ট্রাকচারালি বুঝিয়েছে, 10 মিনিট হয়তো লেগেছে একটা 8-9 মিনিটের ভিডিও। ওই 8-9 মিনিট ভিডিও দেখে না, তোর তোর পক্ষে বা একটা জেনারেল লোকের পক্ষে ওটাকে রেকগনাইজ না করা অনেক সোজা, কিন্তু যে জীবনে একটা ফ্যাক্ট খুঁজে আনতে জীবনে একবারও ওই পরিশ্রমটা করেছে, সে জানে যে ওটার পেছনে কি আছে। এবং যে লোকটা মাসে ওরকম 4টে ভিডিও তৈরি করছে, হ্যাঁ, তাকে সম্মান করতে হয় ভাই, ঠিক আছে। সে তার কি সামাজিক প্রেক্ষাপট, সে জীবনে কটা ডিগ্রি কামিয়েছে, ইট ডাজেন্ট ম্যাটার। ওই লোকটা আমার কাছে বিদ্যাসাগরের থেকে কম কিছু নয়। হ্যাঁ, হি ইজ ডুইং আ স্প্লেন্ডিড জব, মানে নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে। আরো এক দুজন আছে, ঠিক আছে, আহ, যারা এই কাজটা করে আর কি। দে আর ডুইং স্প্লেন্ডিড জব। বাংলা ভাষাকে বাঙালির কাছে নিয়ে যাওয়া, এটা মানে দরকারি, ভীষণ ভীষণ করে দরকারি। যাক গে, আমরা এটা এটা এখানে লিখে দিই। হ্যাঁ, আকাঙ্ক্ষা তাকে পরিমাপ, তাকে বোঝার একটি রাস্তা। এই বিভিন্ন পাখির আওয়াজ দিয়েও কিছু করে, তাই না? পাখির আওয়াজ দিয়ে এরকম না কিছু না, তো যাই হোক, দেখেছি বলে মনে হচ্ছে। না, পাখির আওয়াজ মানে ওই আর কি, যে উচ্চারণের মানে ব্যাপার ট্যাপার গুলোতে। না, পাখির আওয়াজ দিয়ে কেন করবে, মানে এমনি আর কি। হ্যাঁ হ্যাঁ। আহ, তুই যেটা বললি না যে পেট কাটা মূর্ধন্য ষ, সেটা অ্যাকচুয়ালি পেট কাটাটা জাস্ট রিমেম্বার, মনে রাখার জন্য হ্যাঁ বলা হয় হ্যাঁ, পেট ওটা তো, কাটা। হ্যাঁ ওটা ওটা আমি আগে থেকেই জানতাম, ক্লাস 10-11 হ্যাঁ, থেকে। দ্যাট ইজ কল মূর্ধন্য ষ। হোয়াট ইজ, মানে এটা মানে হোয়াট মূর্ধন্য, ইজ, মানে ওই মূর্ধন্যটা মানে তালু, মানে ঠিক মূর্ধন্য কোন পার্টটা জানি না ঠিক, তো ওইটা ইউজ হয় বলে ওটাকে শুনলাম না। মূর্ধন্য হচ্ছে মূর্ধাটা ইউজ হয়, তিনটে স কি একটা আছে, হ্যাঁ তিনটে হ্যাঁ স আছে, ঠিক আছে। কি কি? হ্যাঁ, তালব্যস্য, আহ দন্তেস্ব আর এটা, মূর্ধন্য ষ। তাল, তালব্য পেট শব্দে কাটা তালুটা ইউজ মধ্যদেশও হয়, তো আছে, এটা যাই হোক। এইটাই মানে পেট কাটা মূর্ধন্য ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তালব্য শব্দে তালুটা ইজ নট, ইউজ হয়। এই যে পেট কাটা মূর্ধন্য ষ, এই পেট কাটাটা বাচ্চাদেরকে শেখানোর জন্য বলা হয়, যাতে যাই মনে হোক, আমি রাখা যায়। এভাবেই বলি।
আমিও সবাই বলি, তাই আমি তো বলে। বললাম বলেই তো ও বললো, ঠিক আছে, দন্তস্ব, দিস ইজ হ্যাঁ, দন্তস্ব। দন্তস্ব মানে হচ্ছে এই স এর উচ্চারণ। আরে তুই দন্ত তো স ইউজ হয়। মুখে বলার সময় এরকম আলাদা, হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে সবগুলোই তাল তোর বস্য লাগে। অক্ষর আসলে কি, ডিফারেন্ট সাউন্ডের একটা সিম্বল দিয়ে তুই রিপ্রেজেন্ট করছিস, সাউন্ডটা ফান্ডামেন্টাল। ফলে যখন আমি বলছি শন, বা আমি যখন বলছি যে উম, সাদা, ঠিক আছে, এই সাদা বলার সময় তোর জিভটা দাঁতে টাচ করবে, দ্যাট ইজ ওয়াই ইটস কল দন্তস্ব। এগুলো আমরা ছোটবেলায় শিখেছি, ঠিক আছে। হুম হুম হুম। যদি আমি যদি আমি বলি যে আম, শালু কাপড়, বা ধর ডিফারেন্সটা কোথায় হচ্ছে, শালু কাপড় নয় কিন্তু শালু কাপড়, ঠিক আছে। হুম। বা ধর শাল গাছ, শাল গাছ নয় কিন্তু। এই কিন্তু যে কিন্তু শাল গাছ যখন দন্তেস্ব বা মূর্ধন্যস্বর ইউজটা খুব একটা বোঝা যায় না, বেশিরভাগ বোঝা যায় না, তালব্য স্বর ইউজ করে। এক্স্যাক্টলি, এটা নিয়েও ওর একটা ভিডিও আছে। এবং ও বলছে যে আমি এটা ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, আমি উত্তর পাইনি, তারপরে কলেজের লোকেদের জিজ্ঞেস করেছি, উত্তর পাইনি। অনেক পরে গিয়ে আমি 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 একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে তার একটা জীবনের গল্প বলেছিল যে তার টিচার যে স্কুলে পড়াতো, তাকে একদিন কোনো বাচ্চা জিজ্ঞেস করেছিল, তো সে নিজে উত্তর না পেয়ে আরেকজনকে জিজ্ঞেস করেছিল, সে তখন তাকে এটা বলেছিল যে এটা আসলে আমাদের ভুল আছে, মূর্ধন্য কথাটার, মূর্ধা কথাটার মানে হচ্ছে ঠিক যেখানে আমাদের টাকরাটা শেষ হচ্ছে আর আমাদের দাঁতটা শুরু হচ্ছে, ওই যে মাড়ির শুরুর ভাগটা, হুম হুম। দ্যাট ইজ কল মূর্ধন্য। এবং ওই শয় উচ্চারণে খেয়াল করে দেখ ওইখানে গিয়ে জিভটা থাকে। বিষ। হ্যাঁ, একটু খেয়াল করতে ঠিক হবে আর আছে, কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ষাঁড়, ষাঁড়, ঠিক আছে, ষাঁড়। হ্যাঁ, তো না, মানে জিভটাও থাকে না, মানে জিভটা ওখান থেকে হ্যাঁ, এটা শুরু তো হয়। মানে এই আলজিবের ওই দিকটা তো বলছো? না না না, এই এই কোন এই মানে ধর আমাদের জায়গাটা একটু বলো। দাঁত, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমাদের দাঁত, এই পেছন দিকে ধর এটা মানে মুখটা হ্যাঁ, আর কি, বুঝতে পেরেছি, বলো বলো। এই অংশটা জাস্ট দাঁতের ওপরের যে মাড়িটা আর কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো ভেরি ইম্পর্টেন্ট, মানে ভাষা সম্পর্কে সচেতন থাকা আর কি খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের মতো লোকেদের একটা সমস্যা হচ্ছে যে আমি আমার বন্ধু, ওর সাথে একদিন ইয়ে হচ্ছিল, মানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে অনেকজন ছিল, 4-5 জন, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করছিলাম। তো নেহেরু সম্পর্কে একটা কথা বলেছে, তো যে ছেলেটি এটা বলেছে যে সে একটি সিগারেট খাচ্ছিল, আহ, বললো যে নেহেরু নাকি এই ব্র্যান্ডের সিগারেট খেত, ঠিক আছে। তো সে তারপরে ক্লেম করছে যে একবার নেহেরু কোথায় এলাহাবাদ না কোথায় গিয়েছিল, তো সেখানে ওই সিগারেট পাচ্ছিল না, সেই সময় নাকি ভারত সরকারের বিমানে করে কলকাতা থেকে ওই সিগারেট ওখানে পৌঁছানো হয়েছিল। এবার আমি যেটুকু নেহেরুকে পড়েছি, আমি জানি না, আমার একটু অডই লাগলো, তো আমি ওটা বলার চেষ্টা করছি যে, না এটা আমার তো খুব ইয়ে লাগছে না। তো রিক তখন বললো, না আমি নেহেরু সম্পর্কে কিছু পড়িনি, বলে আমি জানি না। এবার আমি যখন এক্সপ্লেন করতে যাচ্ছি, আমি ওটা ইংরেজিতে এক্সপ্লেন করা শুরু করেছি, যেহেতু সেই প্রাইমারি কথাটা ইংরেজিতে বলেছিল। তো রিক তখন থামিতে বলে, তুই ইংরেজিতে বলছিস কেন, তুই বাংলায় বল, ঠিক আছে। এবার এইটা যেটা আমি তারপরে রিককে বললাম যে এটা আমাদের মতো লোকের জন্য, যারা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে যেখানে লোকেরা ইংরেজি বলতে পারে না, এবং তারা যারা ইংরেজি বলতে পারে তাদের ঘাড় উঁচিয়ে হা করে দেখে, তাদের ঘর থেকে বেরিয়ে আসা লোক যখন একটু ইংরেজি শিখে যায়, তখন উল্টো দিকের লোকটা ইংরেজিতে বললে না, মুখ থেকে অটোমেটিক্যালি ইংরেজি বেরিয়ে আসে। যদিও আমি কিন্তু যথেষ্ট সেলফ অ্যাওয়ার এই বিষয়ে, যে দুটো মানুষ যখন বাংলা জানে, আমি জোর করে এবং আমি দেখবি হোয়াটসঅ্যাপে কখনো ওই ফোনেটিক ইংরেজিতে লেখা লিখি না, ঠিক আছে। আহ, যদি না মানে কোনো স্পেশাল কারণ থেকে থাকে, যে কম্পিউটার থেকে টাইপ করছি এবং ভাষাটা চেঞ্জ করার জন্য এক্সট্রা সময় লাগবে, সেটা আলাদা কথা। কিন্তু সেটা বাদ দিই, সবসময় বাংলা ভাষায় লেখার চেষ্টা করি, যে উল্টো দিকের লোকটা বাংলা হয়। এবার এইরকম একটা লোকও, মানে আমি আমার কথাই বলছি, সে যখন ওরকম একটা ইমিডিয়েট সিচুয়েশন যেখানে আমাকে কথা বলতে হবে তাড়াতাড়ি, যেহেতু উল্টো দিকের প্রশ্নটা ইংরেজিতে ছিল, আমার প্রত্যুত্তরটা ইংরেজিতে শুরু হয়ে গেল। এইটা আসে কিন্তু একটা নিরাপত্তাহীনতা থেকে, বা একটা ওই যেটাকে বাংলায় বললে হয় উত্তর উপনিবেশিক একটা হ্যাং উত্তর হ্যাং হ্যাং উপনিবেশিক, মানে ওটাকে ইংরেজিতে বলে পোস্ট কলোনিয়াল হ্যাংওভার, হ্যাংওভার। বাংলায় বললে হচ্ছে উত্তর উপনিবেশিক মতিভ্রম আর কি, ঠিক আছে। তো ওই জায়গা থেকে যে ইংরেজরা শাসন করে গেছে, এবং ইংরেজদের সাথে কারা ভালো সখ্যতায় ছিল, যারা
সো কল্ড এলিট, আমরা সেই গ্রুপে পড়তাম না, কিন্তু ওই এলিটদের মুখের ভাষা এখন আমি খানিকটা শিখে গেছি। ফলে যদি উল্টো দিকে ওটা আসে তখন ওটা রেজিস্ট করা খুব টিপ হয়ে যায়, কারণ আমার মাথায় ওটা চলতে থাকবে। আমি কনসাসলি বলছি না, কনসাসলি হলে পরে আমি সঙ্গে সঙ্গে সুইচ করে যাবো, কিন্তু যখন আমি কনসাস সময়টা পাবো না, আমার সাবকনসিয়াস ওটা ভাবতে থাকবে যে ইংরেজির উত্তর যদি আমি ইংরেজিতে না দিতে পারি তাহলে আমার বাচ্চাস্ব সেটা কমে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো তখন আমাকে আমার মাথা অটোমেটিক্যালি ইংরেজিতে শুরু করে আর কি, ঠিক আছে। তো ভেরি মানে ডিফিকাল্ট আর কি, মানে ভেরি, মানে লড়াইটা এত সহজ ব্যাপার না আর কি। যাই হোক, হ্যাঁ, তো আমরা আবার বিচারণ বিভাগে আসি, আর 10 মিনিট আছে। তো কোন বিচারণ বিভাগ মানে হচ্ছে কোনো রিয়াকশন, বিচারণ রিয়াকশন ঘটার যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে কি, যে এ কত ভালো ঘটবে এই বিচারণটা, ঠিক আছে, এইটা। এবার এই যে কত ভালো ঘটবে, একে তো আমাকে মাপতে হবে, তাই না? এই মাপার একটা প্যারামিটারের নাম হচ্ছে বিভব, ঠিক আছে। যে কোনো কিছুর কত ভালো হবে, এই যে বিভব কথাটার ইংরেজি কি? পোটেনশিয়াল। ইয়েস, পোটেনশিয়াল। পোটেনশিয়াল, আর কোথায় পোটেনশিয়াল শব্দটা আমরা শুনেছি? পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আর সায়েন্স টাইন্সের বাইরে? পোটেনশিয়ালের পোটেনশিয়াল মানে মানে বাংলাটা ভুলে গেছি, মানে বিভবের বাদও আরেকটা বাংলা আছে পোটেনশিয়ালের বাংলাটা। আহ, ওই আর কি বলে না, লোকের মধ্যে কতটা পোটেনশিয়াল আছে। এক্স্যাক্টলি, হোয়াট ডাজ ইট মিনস? আরে বাংলাটা ভুলে আছে দাদা। এক্সাক্ট বাংলা বলতে হবে না, এক্সাক্ট বাংলা হচ্ছে মানে সম্ভাবনা। সম্ভাবনা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা। ক্ষমতা বলতে গেছি। সম্ভাবনা, ঠিক আছে। হ্যাঁ, যে তোর মধ্যে কেমিস্ট্রি পড়ার একটা পোটেনশিয়াল আছে, তার মানে সম্ভাবনা আছে, তার মানে আকাঙ্ক্ষা আছে। যদিও আকাঙ্ক্ষা ব্যাপারটা আমরা একটু অন্যদিকে ইউজ করি, বাট তোকে যদি আমি একটা নির্জীব বস্তু হিসেবে ট্রিট করি, যে এর মধ্যে ওই জিনিসটা এজ ইজ লকড আছে, সে কেমিস্ট্রি পড়ার জন্য যা লাগে সেটা লকড আছে। হুম। বিভবটাও আমরা বিজ্ঞানের ক্ষেত্রে বিভবটাও আমরা সেভাবে ইউজ করি, যে আমরা বলি একটা ব্যাটারির গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে ওর এপাশের ইলেকট্রনটা ওই পজিটিভ প্রান্তে যাওয়ার জন্য ওই 1.5 ভোল্ট অ্যারাউন্ড, মানে তার যে এনার্জি হয় করেসপন্ডিং, ওই পরিমাণ এনার্জি তার ভিতরে লকড আছে, চলে যাচ্ছে না, তুই আটকে রেখেছিস, কিন্তু আটকে থাকার জন্যই ওখানে ওই বিভবটা তার হয়েছে। মানে একটা তোকে, সম্ভাবনা আছে চলে যাওয়ার। হ্যাঁ, এই যে তোকে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে তুলে নিয়ে গিয়ে একতলায় রাখলাম, এর ফলে আমার শক্তি খরচা হলো, আর এই যে শক্তিটা খরচা হলো, এই শক্তিটা বেসিক্যালি তোর মধ্যে স্টোর হলো অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বিভব প্রভেদ হিসাবে স্টোর হলো। যেই আমি ওই ফ্লোর একতলার মেঝেটা সরিয়ে নেবো, তুই আবার ধপাস করে পড়ে যাবি, বিকজ তোর মধ্যে পোটেনশিয়ালটা ছিল। ড্রপ হয়ে জাস্ট গেল। আমি সুযোগ করে দিয়েছি, ঠিক আছে। হুম। ঠিক তেমনি একটা একটা কেমিক্যাল স্পিসিস, তার সে বিজারণ হতে পারে, এই যে কতটা তার বিজারণ হতে সে পারে বা বিজারণ হতে চায়, এর কোয়ান্টিটিটাকে আমরা মেপেছি বিভব দিয়ে, ঠিক আছে। এবার এটা যদি বিজারণ রিয়াকশন হয় তাহলে বিজারণ বিভব বলবো, যদি জারণ রিয়াকশন হয় তাহলে জারণ বিভব বলবো, ঠিক আছে। কিন্তু জারণ বিভাগ করে ইউজ করে না, বিজারণ বিভাগটাকে উল্টো করে ইউজ করি না, ইয়েস ইয়েস, করি না, ঠিক আছে। অবশ্যই হ্যাঁ যে কোনো দুটো একটা বাধ্য হতো, আমরা একটা বেঁধেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটার মধ্যে আর কোনো সাইন্টিফিক খুব কারণ এটাই নেই যে কারণ কেন আছে। বিজারণ, এটা ঠিক অনেক আছে। ক্ষেত্রেই আছে, ওই ওই আর কি, এই বাধার ব্যাপার। হ্যাঁ, তো আহ, এবার আমরা বলেছি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ জারণ বিজারণ বিভব বা জারণ বিভব। এটার হ্যাঁ, কথা কি প্রমাণ কথাটা কোত্থেকে আসছে? প্রমাণ কথাটাও ভেগ। আরো সাপেক্ষে মাপছি ওই জন্যই প্রমাণ আসছে। এক্স্যাক্টলি, মানে আমরা খেয়াল করি না, কিন্তু আমরা যা সমস্ত প্যারামিটার মাপি, সেটা তোর উচ্চতা থেকে শুরু করে সময়, সবকিছুই কিন্তু আমরা কোনো কিছু সাপেক্ষে মাপি, অ্যাবসলিউটলি আমরা কিছু মেপে উঠতে পারি না, ঠিক আছে, হুম কোনো কিছুই না। হ্যাঁ, আমি যদি হুম বলি আমার হাইট এখন 5 ফুট 8 ইঞ্চি, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং কল আ ফুট। আমি আগে ফুটটাকে ডিফাইন করেছি, তারপরে বলেছি এই ফুটের 5 দশমিক এত পয়েন্ট গুণ আমি হচ্ছে আমি, ঠিক আছে। হুম এটা বেসিক ইউনিট মেজারমেন্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে ধরে নেওয়া হয় বাই ডিফল্ট অ্যাবসলিউটলি মাপার কোনো জায়গা নেই, ঠিক আছে। এটা আমরা যখন পড়েছি, ইভেন আমি দেখেছি যে, এবং একটা স্ট্যান্ডার্ড লোকে বলতো যে প্রমাণ বিচারণ বিভবের জন্য না
হাইড্রোজেন ইলেকট্রোড অর্থাৎ এই রিয়াকশনটা H প্লাস থেকে হাফ H2 হচ্ছে, এই যে রিয়াকশনটা, এটা একটা বিজারণ রিয়াকশন। এর এর বিভব প্রভেদটাকে কিন্তু এটা খুব একটা করা হয় না, 0 ভোল্ট ধরে নেওয়া হয়। কে বলেছে করা হয় না? মানে এটা সাপেক্ষে মাপা হয় না, মানে কঠিন আছে মাপাটা, মানে দাদা তাই বলেছিল, কারণটা বলেছিল। কঠিন আছে মানে মাপা হয় না, হাইড্রো তার কারণ হচ্ছে মানে হাইড্রোজেনের সাপেক্ষে অন্য কিছুটা বের করে নেওয়া হয়, অন্য কিছুর নামটা ভুলে গেছি, তো সেটা সাপেক্ষে আইদার মাপা হয়। প্ল্যাটিনাম ইলেকট্রোড অথবা ক্যালোমেল হ্যাঁ হ্যাঁ ইলেকট্রোড। ঠিক আছে, হ্যাঁ প্ল্যাটিনামটাই বলেছিল মনে হয়। হ্যাঁ, প্ল্যাটিনাম ইলেকট্রোড বা ক্যালোমেল ইলেকট্রোড। ক্যালোমেল ইলেকট্রোড মানে হচ্ছে তোর ইয়ে মানে ক্যাডমিয়াম মার্কারি ইলেকট্রোড। যাই হোক, তো তো যেটা ব্যাপার যে তার মানে এটা করা যায় না তা না, এটা করে, আজও করে। করা যেমন যায়, পিএইচ হ্যাঁ মানে মেট্রিক মানে হ্যাঁ হ্যাঁ। পিএইচ মাপার জন্য পোটেনশিওমেট্রিক টাইট্রেশন হয়, ঠিক আছে? হ্যাঁ, হুম, সেইখানে যে ইলেকট্রোডটা ইউজ করা হয় দ্যাট ইজ গ্লাস ইলেকট্রোড, সেখানে কিন্তু এই রিয়াকশনটাই করা হয়, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে এইটাকে না বাই ডিফল্ট 0 ধরে নেওয়া হয়, ঠিক আছে? ইট ইজ মানে কি বলবো, অ্যাজিউমড। যেহেতু আমরা অ্যাবসলিউটলি মাপতে পারবো না কোনোদিনও, তাই জন্য আমরা এর পোটেনশিয়ালটাকে 0 ধরে নিই। এবার হাইড্রোজেন ইলেকট্রোডের রেসপেক্টে আমরা আরেকটাকে মাপি, মেপে দেখি যে এটা 0 থেকে বেশি হলে পজিটিভ, কম হলে নেগেটিভ। হ্যাঁ, তার মানে বিজারণ বিভব যত বেশি হবে তত সে বেশি বেশি করে বিজারিত হতে চাইবে, আর বিজারণ বিভব যত কম হবে তার মানে সে তত কম বিজারিত হতে চাইবে। তার মানে গিভেন অন্য একটা স্পিসিস যদি সেইভাবে দেওয়া হয় তাহলে ও অক্সিডাইজড হবে বিজারিত হওয়ার জায়গায়, ঠিক আছে? হুম, হুম। তো এটা এখানে দেখবো বলবো, আমরা এখানে পরে। দেখবি কি তাহলে আমরা অক্সিডেশন স্টেট পড়ার পর এবার যদি তোকে কেউ জিজ্ঞেস করে বিজারণ বিভব সম্পর্কে কথা বলতে, তুই দেখ বলতে পারবি যে যেটা মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট, সে ফর এক্সাম্পল যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের +7 একটা স্টেবল অক্সিডেশন স্টেট, ঠিক আছে? হ্যাঁ, আরে আরে কি করছো? +7 অক্সিডেশন স্টেট। এখন আমি যদি বলি যে এই Mn খুব সহজেই তো Mn+2 তে চলে যেতে চাইবে, হ্যাঁ পারবে। তাই তো? আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বলতে পারছি। তার মানে Mn+7 এর মানে এই যে কাপেলটা, বিজারণ বিভব বা জারণ বিভব বলতে গেলে একটা কারো বলা যায় না, কাপেলটা বলতে হয়, কারণ কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুম, হুম, তাহলে হুম। এই যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ Mn+7 Mn+2, এটা নিশ্চয়ই খুব হাই হবে, তাই না? হ্যাঁ, তুমি কি এটার ঠিকঠাক ভ্যালুটা, লিখলে? মানে আমি লেখাটা একটু ভুলে গেছি, ওই নিচের কোনটা আগে কোনটা পরে লেখে। এটা সবসময় লেখা হয় টু বি রিডিউসড, টু বি রিডিউসড, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। টু বি রিডিউসড, হুম। ঠিক আছে? এটার ভ্যালুটা হচ্ছে, এখানে কোথাও আমি মাত্র দেখলাম ভ্যালুটা, কোথায় দেখলাম ম্যাঙ্গানিজের তো অক্সিডেশন স্টেট ম্যাগনেসিয়াম মাইনাসে ম্যাঙ্গানিজ। যাবে তো মনে হয়। না না, প্লাস হবে, প্লাস হবে। রিডাকশন, তাই তো হওয়া উচিত নাকি? +7টা মোর স্টেবল কেন হবে না বলছো? মানে +7টা তো একটা নিষ্কাশের ইলেকট্রন কনফিগারেশনে আসছে। আর কিন্তু তার +7 তো অতগুলো চার্জকেও ক্যারি করতে হচ্ছে তাকে, আচ্ছা। আর +2ও কিন্তু একটা যথেষ্ট স্টেবল কনফিগারেশন বিকজ দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ D5, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ফলে ওই জন্য +2 নেক্সট মোস্ট স্টেবল আর কি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো মানে পজিটিভ ভাবে লিখলেই তো হলো, মানে যাবে মূল বক্তব্য, অত ফ্যাক্টটা পরে লিখে দেবে। মানে যথেষ্ট পজিটিভ হবে, শুধু নট অনলি পজিটিভ হবে, এর ভ্যালুটা যথেষ্ট বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো পেয়েছি। হম আর না, এখানে +2 দেওয়া আছে, ঠিক আছে, ফরগেট অ্যাবাউট ইট। E0 of M+2 দেওয়া আছে। চেক করে নাও না, তাহলেই তো হলো। এবং খেয়াল করে দেখ এখান থেকে দেখ Mn+2 আর Mn0, এই ভ্যালুটা ডেটা দেওয়া আছে, আমি সেটা চেক করছি। এটার জন্য খেয়াল করে দেখ যে Mn+2 স্টেবল দেন Mn, তাই না? হ্যাঁ। তাহলে Mn+2 যদি থাকে, ও কি Mn এ যেতে চাইবে চট করে? না। তাই না? সবাই বুঝতে পারছিস তো? আমি বলছি যে এটা আমি পরে আসছি, আমি বলছি যে যদি আমার কাছে Mn+2 থাকে, এই Mn+2 মানে কি 3d5, আর এখান থেকে Mn যাওয়া মানে হচ্ছে 3d5 4s2,
তাহলে এই দুটোর মধ্যে কে মোর স্টেবিলিটি থাকবে? MN+2। তার থেকেও বড় কথা, স্টেবিলিটির থেকেও বড় কথা হচ্ছে যে Mn+2 যখন তোর কাছে আছে, ও দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Mn এ যাওয়া, এম লিখেছি, Mn এ যাওয়া, সেটা অতটা ভায়াবল হবে না। এবং এটা এভিডেন্ট, এর ডেটাটা আমি বইয়ে দেখতে পাচ্ছি বলেই এটা বললাম। 1.51 ভোল্ট বলছে ওই বাঁ দিকেরটা। হ্যাঁ আসছি, সেটা এইটার ভ্যালুটা দিয়েছে -1.18। বুঝতে পারছিস? তার মানে Mn+2 Mn এ যাবে, এই রিডাকশনটা করবে, এর ইচ্ছে প্রায় নেই বললেই চলে, মানে অ্যাটলিস্ট হাইড্রোজেনের থেকে -1.18 দূরে আছে। বরং Mn খুব সহজে Mn+2 তে চলে আসবে। হ্যাঁ, ওটা 1.5 এর রেঞ্জে আছে প্লাস। ঠিক কথা। তার মানে Mn যদি Mn+2 তে আসে, তার মানে এটা অক্সিডেশন। এবার ভেবে দেখ, তার মানে কি তুই পৃথিবীতে ম্যাঙ্গানিজকে অ্যাজ এ পিওর ধাতু পাবি? মুশকিল। পাবি না, তাই না? পাওয়া যায় না, ঠিক আছে। পাওয়া যায় না। আয়রনের ক্ষেত্রেও গল্পটা, হ্যাঁ হ্যাঁ, 1.5 না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও হিউজ, মানে 1.5 মানে যথেষ্ট, ঠিক অনেকটাই আছে। বেশি, হ্যাঁ অনেকটাই হুম, বেশি। অনেকটাই বেশি, ঠিক আছে। সো এই পর্যন্ত থাকি নাকি? হ্যাঁ, আমার তিনটে তো অসুবিধা বেজে নেই। গেছে। হুম, আজ হয়তো আমি বেশি প্রশ্ন করে দিচ্ছি, আর পড়াটা খোয়াটা এগোলো না। অনেক এগিয়েছে, এইখানে এরকম ভাবেই চলবে, এবং এটা মোর এফেক্টিভ হবে, ঠিক আছে। কারণ তোদের এখানে ডিএফ ব্লককে খুব ডিটেলে গিয়ে বলার মতো জায়গা নেই, কারণ তাহলে অনেক কথা বলতে হবে, একটা জিনিস ব্যাখ্যা করতে গিয়ে মেবি দুটো টপিক পড়া যাবে একদিনে, ঠিক আছে, তাও পড়া যাবে ইঞ্জিনিয়ার সন্দেহ। আর ওটা করে লাভও নেই, তোদের এত কিছু রিকোয়ারমেন্টই নেই। তার থেকে এটা বেটার, আমি চাইবো যে পরের দিন বাকিরাও প্রশ্ন করে আসুক, তাহলে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়ে অনেকগুলো ক্রুশিয়াল কথা বলা হয়ে যায় আর কি। হুম, তো ঠিক আছে, এরপরে কবে পড়া? সোমবার সকালে। সোমবার সকালে, ঠিক আছে। ওই দিন ল্যান্থানাইড অ্যাক্টিনাইডটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। হুম হুম তো যাই হোক, ঠিক আছে। হুম। ভিডিওটা আপলোড করে দিও, ঠিক আছে। হ্যাঁ, করে দেবো, করে দেবো। হুম। রেকর্ডিং স্টপ করলাম।